মুম্বাইয়ের মায়াবী রাতের আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য না বলা দীর্ঘশ্বাস আর চাপা কান্না। গগনচুম্বী অট্টালিকাগুলোর নিয়নের আলোয় যখন পুরো শহর উৎসবের সাজে সজ্জিত থাকে, ঠিক তখনই ফুটপাতের নিকষ অন্ধকারে ধুকে মরে হাজারো স্বপ্ন। এমন এক নিস্তব্ধ হিমশীতাল রাতে নিজের অস্তিত্বের সাথে এক অসম যুদ্ধ লড়ে যাচ্ছিল এক দিশেহারা যুবক। ছেঁড়া পোশাক, দীর্ঘদিনের ক্ষুধার্ত পেট আর একের পর এক ব্যর্থতার গ্লানি তাকে ঠেলে দিয়েছিল হতাশার একেবারে অতল গহ্বরে। সে ঘুণাক্ষরেও জানত না এই রাতের ঘন অন্ধকারেই তার জন্য অপেক্ষা করছে এমন এক অবিশ্বাস্য ও শিহরণ জাগানো অধ্যায়, যা শুধু তার ভাগ্যকেই রাতারাতি বদলে দেবে না, বরং তাকে টেনে নিয়ে যাবে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী ষড়যন্ত্রের একেবারে কেন্দ্রবিন্দুতে। এক নিঃস্ব সহায় সম্বলহীন যুবকের সাথে এক রহস্যময়ী কোটিপতি বিধবার এই অদ্ভুত সাক্ষাৎ কিভাবে এক মৃত্যুপুরীর বদ্ধ দরজা খুলে দিল, তা কল্পনারও অতীত। মুম্বাইয়ের সেই রাতটা ছিল অস্বাভাবিক রকম কনকনে। সামুদ্রিক বাতাসে মিশে থাকা ভারী কুয়াশা এতই ঘন ছিল যে রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোগুলোকেও ঘোলাটে আর বিষণ্ণ দেখাচ্ছিল। রাস্তার এদিক ওদিক দাঁড়িয়ে থাকা মানুষজন সবাই যার যার ধান্দায় ও ব্যস্ততায় মগ্ন ছিল। কেউ তারার চোটে ভনহন করে হাঁটছিল, কেউ মোবাইল ফোনে উচ্চস্বরে ঝগড়া করছিল, আবার কেউ নিজের বিলাসবহুল চকচকে গাড়িতে বসে ট্রাফিক জ্যামকে উদ্দেশ্য করে গালিগালাজ করছিল। কিন্তু সেই হাজারো ব্যস্ত চেহারার ভিড়ে এমন একটি মুখও ছিল যাকে এক নজর দেখলে মনে হতো যেন নিষ্ঠুর নিয়তি তার কাছ থেকে বেঁচে থাকার সমস্ত রসদ কেড়ে নিয়েছে। পায়ে গলানো ফাটা জুতো, ঘাড় পর্যন্ত টানা একটি বিবর্ণ পুরনো জ্যাকেট, চোখের নিচে রাতের পর রাত না ঘুমানোর কালচে দাগ, আর সারা চেহারায় এমন এক অব্যক্ত যন্ত্রণা যা কোনো ভাষার শব্দ দিয়ে পুরোপুরি বুঝিয়ে ওঠা সম্ভব নয়। তার নাম ছিল রাহুল ব্যানার্জি। বয়স মেরে কেটে ২৪ বছর হবে, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি আর দারিদ্র্যের কষাঘাত তাকে ভেতর থেকে ৪০ বছরের এক পরিশ্রান্ত মানুষে পরিণত করেছিল। গত দীর্ঘ ২ মাস ধরে সে একটি সামান্য চাকরির খোঁজে মুম্বাইয়ের প্রতিটি অলিগলিতে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিল। প্রতিদিন সকালে বুক ভরা এক নতুন আশা নিয়ে সে বস্তির খুপড়ি থেকে বেরোত, আর প্রতি রাতে চরম হতাশা নিয়ে সম্পূর্ণ ভেঙে পড়ে ফিরে আসত। কখনো কোনো কর্পোরেট অফিসের সিকিউরিটি গার্ড তাকে গেটের ভেতরেই ঢুকতে দিত না, আবার কোথাও এইচআর ম্যানেজার তার সাদামাটা রেজিউমে দেখে তাচ্ছিল্যের হাসি হাসত। তোমার তো কোনো অভিজ্ঞতা নেই, রেফারেন্স হিসাবে কে আছে তোমার? তাছাড়া তোমার লুকস তো একেবারেই প্রফেশনাল নয়। প্রতিদিন এসব রূঢ় কথা শুনতে শুনতে তার কান দুটো যেন পাথর হয়ে গিয়েছিল। সেই অভিশপ্ত রাতেও সে মেরিন ড্রাইভের নির্জন ফুটপাত ধরে উদ্দেশ্যহীনভাবে ধীর পায়ে পা টেনে টেনে হাঁটছিল। তার পকেটে সম্বল বলতে ছিল মাত্র ১৪০০ টাকা। গত ২ দিন ধরে পেটে দানাপানি কিছুই পড়েনি। সে রাস্তার ধারে ধোঁয়া ওঠা এক চাওয়ালার দোকানের দিকে তৃষ্ণার্ত চোখে তাকাল। গরম সিঙাড়ার ভাজা গন্ধ তার পেটের ভেতর ক্ষুধার এক তীব্র দাবানল তৈরি করছিল। কিন্তু পকেটে থাকা ওই সামান্য টাকাটা ছিল তার আগামী কয়েকদিনের ভাড়ার সম্বল। ওই টাকা খরচ করে সে খাবার কিভাবে কিনবে? হঠাৎ তার পেছন থেকে এক অচেনা গম্ভীর আওয়াজ ভেসে এলো, ওহে যুবক, এদিকে এসো। রাহুল চমকে গিয়ে ঘুরে তাকালো। সামনে দাঁড়িয়ে প্রায় ৫৫ বছর বয়সী এক বয়স্ক লোক, গালে কাঁচা পাকা দাড়ি, পরনে একটি কালো চামড়ার জ্যাকেট, আর চোখে মুখে অদ্ভুত এক অভিজ্ঞতার তেজ। লোকটি একটি পেল্লায় সাইজের কালো বিলাসবহুল গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। রাহুল দ্বিধাগ্রস্ত পায়ে ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। কিছু বলছিলেন? বয়স্ক লোকটি তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাহুলকে ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। কাজ করতে ইচ্ছুক? এই অপ্রত্যাশিত কথাটি শুনতেই রাহুলের মৃতপ্রায় চোখে হালকা আশার চমক খেলে গেল। কি ধরনের কাজ? সেসব পরে হবে, আগে আমাকে এই কথার জবাব দাও, তুমি চুরি চামারি তো করো না? মুহূর্তের মধ্যে রাহুলের চোখে একরাশ আত্মসম্মানবোধের রাগ ভরে গেল। আমি গরিব হতে পারি সাহেব, কিন্তু আমি চোর নই। বয়স্ক লোকটি কোনো কথা না বলে কয়েক সেকেন্ড তার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর তার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে উঠল। কি নাম তোমার? রাহুল। আমার নাম রতন। আমি রুদ্রাক্ষ গ্রুপের প্রধান চালক বা হেড ড্রাইভার। রুদ্রাক্ষ গ্রুপ? নামটা শোনামাত্রই রাহুলের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এটি মুম্বাই তথা পুরো ভারতের অন্যতম বৃহৎ এবং প্রভাবশালী কোম্পানিগুলোর মধ্যে একটি। কোটি কোটি টাকার বিশাল সাম্রাজ্য।
আকাশছোঁয়া সব ইমারত। আর সেই কোম্পানির বর্তমান মালকিনের নাম তো পুরো শহরের সবার মুখে মুখে ফিরত, মীরা রায়চাঁদ। এমন এক রহস্যময়ী এবং ক্ষমতাধর নারী, যার কাছে অর্থবিত্ত বা সম্পদের বিন্দুমাত্র কোনো অভাব ছিল না। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও তাকে সব সময় একাই দেখা যেত। মানুষের মুখে মুখে নানা কথা ঘুরত। কেউ বলতো তার স্বামীর মৃত্যু নাকি অত্যন্ত রহস্যজনক পরিস্থিতিতে হয়েছিল। কারো মতে ওটা ছিল নিছকই দুর্ঘটনা, আবার কারো মতে ওটা ছিল ঠান্ডা মাথার খুন। কিন্তু আসল সত্যিটা যে কি তা আজ পর্যন্ত কেউ পরিষ্কারভাবে জানতে পারেনি। রতন গাড়ির পেছনের দরজাটা সশব্দে খুলে দিল। উঠে বসো। রাহুল কিছুটা ইতস্তত করে সেখানেই দাঁড়িয়ে রইল, কিন্তু আমাকে ঠিক কি কাজ করতে হবে সেটা তো বললেন না। সেটা আমি বলার কেউ নই। ম্যাডাম নিজেই তোমাকে সব বুঝিয়ে বলবেন। ম্যাডাম? স্বয়ং মীরা ম্যাডাম? এই কথাটি কান দিয়ে প্রবেশ করতেই রাহুলের বুকের ভেতরটা হাতুড়ির মতো ধড়ফড় করতে শুরু করল। সে তার বুনো কল্পনাতেও কখনো ভাবেনি যে এত বড় সাম্রাজ্যের অধীশ্বরীর সাথে তার কখনো সামনাসামনি দেখা হবে। গাড়িটি মসৃণ গতিতে এগিয়ে চলল মুম্বাইয়ের চকচকে নিয়ন আলোয় মোড়ানো রাস্তাগুলো দিয়ে। পুরোটা রাস্তা জুড়ে রাহুল গাড়ির কাঁচ দিয়ে বাইরের জগৎটাকে অপলক দৃষ্টিতে দেখতে লাগল। সারিবদ্ধ বড় বড় 5 স্টার হোটেল, রাস্তা কাঁপিয়ে ছুটে চলা দামি গাড়ি, আলোয় ঝলমল করা আকাশচুম্বী ইমারত। আর সেই বিশালত্বের মাঝে সে নিজেকে রাস্তার ধুলোর চেয়েও অত্যন্ত ক্ষুদ্র এবং তুচ্ছ মনে করছিল। প্রায় আধ ঘন্টা একটানা চলার পর গাড়িটি একটি সুবিশাল অত্যাধুনিক বিল্ডিংয়ের সামনে এসে নিঃশব্দে থামল। বিল্ডিংটির একেবারে সামনের দিকে বিশাল আকৃতির সোনালী অক্ষরে খোদাই করা ছিল রুদ্রাক্ষ কর্পোরেট টাওয়ার। ইমারতটি এতই বিলাসবহুল আর জাঁকজমকপূর্ণ ছিল যে রাহুল মন্ত্রমুগ্ধের মতো কয়েক সেকেন্ড সেদিকে শুধু তাকিয়েই রইল। কাঁচের বড় দরজা পেরিয়ে ভেতরে পা রাখতেই তার মনে হল সে যেন এক লহমায় পৃথিবীর অন্য কোনো উন্নত দুনিয়ায় এসে পড়েছে। চারদিকে চক ধাজানো দামি ইন্টিরিয়র ডিজাইন, আয়নার মতো চকচকে ইতালিয়ান মার্বেলের মেঝে, রিসেপশনে হাসি মুখে দাঁড়িয়ে থাকা সুন্দরী এক্সিকিউটিভ মেয়ে, আর প্রতিটি কর্মরত কর্মচারীর চেহারায় লক্ষ্য করার মতো অদ্ভুত এক নীরব শৃঙ্খলা। হঠাৎ রিসেপশনে বসে থাকা মেয়েটি সুন্দর হাসি মুখে বলে উঠল, শুভ সন্ধ্যা রতন স্যার। রতন হালকা মাথা নেড়ে সৌজন্যের জবাব দিল এবং রাহুলকে ইশারা করে সাথে নিয়ে একটি ভিআইপি লিফটে ঢুকে পড়ল। লিফটটি কোনো ফ্লোরে না থেমে একেবারে সাঁই করে সোজা ২৭ তলায় গিয়ে থামল। লিফট থেকে বাইরে পা রাখতেই রাহুল দেখল পুরো ফ্লোরটি প্রায় শুনশান এবং ফাঁকা। শুধু করিডোরের একেবারে শেষে একটি বিশাল কেবিন, যার বন্ধ দরজার বাইরে জম্পেশ চেহারার ২ জন সশস্ত্র সিকিউরিটি গার্ড মূর্তির মতো দাঁড়িয়েছিল। রতন রাহুলের দিকে ফিরে ফিসফিস করে অত্যন্ত ধীর গলায় বলল, ম্যাডাম ভেতরেই আছেন, খুব সাবধানে মেপে মেপে কথা বলবে। রাহুলের হাত পা উত্তেজনার চোটে ততক্ষণে বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। একজন গার্ড স্যালুট ঠুকে কেবিনের দরজা খুলে দিল, আর ঠিক তার পরের মুহূর্তেই রাহুলের আতঙ্কিত নজর গিয়ে পড়ল সেই ক্ষমতাধর নারীর ওপর, যিনি আগামী কয়েকটা দিনের মধ্যেই তার পুরো সাধারণ জীবনটাকে একেবারে উলট পালট করে দিতে যাচ্ছিলেন। পরনে আভিজাত্যে ভরা কালো রঙের একটি দামি সিল্কের শাড়ি, পিঠ ছাপিয়ে নেমে আসা লম্বা খোলা চুল, অত্যন্ত শান্ত, কিন্তু ভেতরে ভেতরে যেন এক বিপজ্জনক আগুন লুকিয়ে রাখা তীক্ষ্ণ চোখ, আর চেহারায় এমন এক গম্ভীর রূপ যা দেখলে সামনের মানুষটি কোনো কথা বলার আগেই ভয়ে কুঁকড়ে যাবে। ওই নারী বিশাল ফ্লোর টু সিলিং জানালার কাছে পিঠ করে দাঁড়িয়ে মুম্বাইয়ের রাতের ঝলমলে শহরের দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত ধীর, কিন্তু অদ্ভুত রকমের ভারী এবং কর্তৃত্বপূর্ণ। এই সেই ছেলেটা। রতন মাথা নিচু করে বিনীতভাবে বলল, জি ম্যাডাম। নারী অত্যন্ত ধীরে ধীরে পেছনের দিকে ঘুরলেন। তার তীক্ষ্ণ নজর সোজা গিয়ে স্থির হল রাহুলের চোখের ওপর। কয়েক সেকেন্ড পর্যন্ত বিশাল ওই রুমটিতে পিনপতন নীরবতা ছেয়ে রইল। রাহুলের মনে হচ্ছিল তিনি যেন শুধু তাকে বাইরে থেকেই দেখছেন না, বরং তার চোখের ভেতর দিয়ে আত্মার গভীর পর্যন্ত পড়ে নিচ্ছেন। তোমার নাম কি? রাহুল। পুরো নাম? রাহুল ব্যানার্জি। কোথা থেকে এসেছ তুমি? পশ্চিমবঙ্গের এক অজপাড়া গা থেকে। মুম্বাইয়ের মতোই রাক্ষসে শহরে কি মনে করে এসেছ?
শুধু একটা চাকরির খোঁজে। তা পেয়েছ কিছু? এই তীক্ষ্ণ প্রশ্নটি শুনে রাহুলের চোখ লজ্জায় ও হতাশায় নিচু হয়ে গেল। না। মীরা রায়চাঁদ ধীরে ধীরে রাজকীয় ভঙ্গিতে তার দিকে এগিয়ে এলেন। তার হাই হিলসের খটখট শব্দ পুরো শান্ত রুমে প্রতিধ্বনিত হতে লাগল। গত 2 মাস ধরে তুমি পাগলের মতো চাকরি খুঁজছ। তারপরও তুমি চুরি করনি, কারো কাছে হাত পেতে ভিক্ষে চাওনি। কেন? রাহুল এবার প্রথমবারের মতো মাথা তুলে সোজা তার চোখের দিকে তাকাল। কারণ আমার মা আমাকে শিখিয়েছেন, গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো অপরাধ বা খারাপ কিছু নয়, কিন্তু পরিস্থিতির কাছে হার মেনে নিজের নীতি থেকে নিচে নেমে যাওয়াটা খুব খারাপ বিষয়। তার এই কথাটি শোনার পর কয়েক সেকেন্ডের জন্য মীরা একেবারেই শান্ত ও স্তব্ধ হয়ে গেলেন। তার কঠোর চোখে হঠাৎ করে যেন হালকা এক পশলা আর্দ্রতা দেখা দিল, কিন্তু সেটা বুঝতে না দিয়ে পরের মুহূর্তেই তিনি আবার তার স্বাভাবিক গম্ভীর চেহারায় ফিরে গেলেন। তোমার কাজ চাই? জি, যে কোনো মূল্যে কাজ চাই। মীরা নিজের সুবিশাল মেহগিনি কাঠির টেবিল পর্যন্ত হেঁটে গেলেন এবং ড্রয়ার থেকে একটি লেদার বাঁধানো ফাইল তুলে অবলীলায় তার দিকে ছুড়ে দিলেন। কাল সকাল ঠিক 9টা থেকে রুদ্রাক্ষ গ্রুপে তুমি তোমার কাজ শুরু করবে। রাহুল নিজের কানজোড়াকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারল না। আপনি সত্যি বলছেন? আমি আমার অফিসে দাঁড়িয়ে রসিকতা করি না। কিন্তু আমি কাজটা করব কি? তুমি আজ থেকে আমার পার্সোনাল অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। রাহুল বিস্ময়ে যেন বোবা হয়ে গেল। কিন্তু ম্যাডাম, আমার কাছে তো কর্পোরেট দুনিয়ার কোনো অভিজ্ঞতাই নেই। মীরার ঠোঁটে এক চিলতে শীতল হাসি ফুটে উঠল। আমার চারপাশে থাকা অতিরিক্ত অভিজ্ঞতা সম্পন্ন ধূর্ত লোকগুলোকে আমার একদমই পছন্দ নয়। ঠিক এমন টানটান মুহূর্তেই কেবিনের দরজাটা সশব্দে খুলে গেল। ভেতরে হুড়মুড় করে প্রবেশ করল প্রায় 40 বছর বয়সী এক সুদর্শন লোক। গায়ে দামি ইটালিয়ান স্যুট, চেহারায় স্পষ্ট অহংকার, আর চোখে অদ্ভুত এক বিরক্তি ও ঈর্ষার ছাপ। ম্যাডাম, আগামীকালের বোর্ড মিটিংয়ের জন্য এই পেপারসগুলো। কথা শেষ করার আগেই তার নজর রাহুলের ওপর পড়তেই তার মুখের রেখাগুলো বদলে গেল। এ আবার কে? মীরার কণ্ঠস্বর হঠাৎ করে বরফের মতো শীতল ও ধারানো হয়ে গেল। রাজাত, আমি কোম্পানির কোনো বিষয় তোমার কাছে অযাচিত মতামত চাইনি। রাজত কাপুর নামের লোকটি অপমানিত হয়ে সাথে সাথে চুপ হয়ে গেল। রাহুল সহজেই বুঝতে পারল যে এই লোক কোম্পানিতে অত্যন্ত প্রভাবশালী কোনো শীর্ষ কর্মকর্তা। কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় রাজত রাহুলের দিকে এমন বিষাক্ত দৃষ্টিতে তাকাল যেন সুযোগ পেলে সে তাকে জ্যাত গিলে খাবে। সে পুরোপুরি চলে যাওয়ার পর মীরা রাহুলের দিকে ফিরে সতর্ক করে বললেন, ওর থেকে সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে। জি ম্যাডাম। রাজত কাপুর এই কোম্পানির জেনারেল ম্যানেজার। বাইরে থেকে তাকে যতটা বিশ্বস্ত আর নিরীহ দেখায়, ভেতর থেকে সে ঠিক ততটাই বিষাক্ত আর ধূর্ত। রাহুল কথার গভীরতা পুরোপুরি বুঝতে পারল না। তখনই মীরা তার টেবিলের ইন্টারকমে চাপ দিলেন, নেহা, ভেতরে এসো। পরের মুহূর্তেই একটি তন্নি মেয়ে কেবিনের ভেতরে প্রবেশ করল। বয়স খুব জোর 25 বছর হবে। পোশাক আশাকে অত্যন্ত প্রফেশনাল, কিন্তু তার চেহারায় একটি স্নিগ্ধ ও মাসুম ভাব ছিল। ইয়েস ম্যাম, ডেকেছিলেন? রাহুলকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখাও, ওর কাজের জায়গাটা বুঝিয়ে দাও, আর আজকের রাতের জন্য ওর থাকার জন্য কোম্পানির গেস্ট অ্যাপার্টমেন্টটা তৈরি করাও। জি ম্যাডাম, আমি দেখছি। নেহা একটা হালকা মিষ্টি হাসির সাথে রাহুলের দিকে তাকালো। আমার সাথে এসো। কেবিন থেকে বাইরে বেরোনোর সময় রাহুল শেষবারের মতো একবার পেছনে ফিরে তাকালো। মীরা রায়চাঁদ আবার সেই বিশাল জানালার সামনে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু এবার তার চেহারায় কাঠিন্যের বদলে অদ্ভুত এক গভীর যন্ত্রণা দেখা যাচ্ছিল। এমন এক অবর্ণনীয় যন্ত্রণা যা হয়তো পৃথিবীর সমস্ত কোটি টাকা একত্র করেও দূর করা সম্ভব নয়। নেহা তাকে নিয়ে পুরো অফিসটা ঘুরিয়ে দেখাতে লাগল। সুবিশাল এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আলাদা আলাদা বিভাগ, সব জায়গায় ফাইলের স্তূপ হাতে দৌড়াতে থাকা ব্যস্ত কর্মচারী, আর প্রত্যেকের চেহারায় মালকিন মীরা রায়চাঁদের প্রতি ভয় মেশানো এক প্রবল সম্মান স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ একটি ফ্লোরে লিফটের কাছে দাঁড়িয়ে থাকা 2 মহিলা কর্মচারী তাদের দেখে ধীরে ধীরে ফিসফিস করে উঠল, এই ছেলেটাই কি সেই নতুন অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ ভাই, ম্যাডাম নাকি রাস্তা থেকে নিজে নিয়ে এসেছেন। ভগবানই জানেন এবার এর কপালে কি জুটবে। রাহুল তাদের ফিসফিসানি স্পষ্ট শুনে ফেলল। তার মনের ভেতরে এক অজানা অস্থিরতা ডালপালা মেলতে শুরু করল। মানুষজন তার সম্পর্কে বা এই পথটি সম্পর্কে এমন অদ্ভুত কথা কেন বলছে? অফিস দেখানো শেষে নেহা তাকে কোম্পানির ঠিক পেছনের দিকে থাকা একটি বিলাসবহুল গেস্ট অ্যাপার্টমেন্টে নিয়ে গেল। আপাতত আজ থেকে তুমি এখানেই থাকবে,
এটা তোমার নতুন ঠিকানা। রুমের ভেতরে প্রথম পা রাখতেই রাহুল হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এত বড়, এত সুন্দর সাজানো রুম সে জীবনেও কখনো দেখেনি। বিশাল নরম স্প্রিংয়ের বিছানা, দেওয়ালে আটকানো বড় এলইডি টিভি স্ক্রিন, এক কোণায় রাখা ছোট ফ্রিজ, মেঝে পর্যন্ত ঝোলানো দামি সিল্কের পর্দা, সবকিছুই তার কাছে কোনো অবাস্তব স্বপ্নের মতো মনে হচ্ছিল। যাওয়ার আগে নেহা দরজার কাছে দাঁড়িয়ে হঠাৎ বলে উঠল, অপরিচিত হলেও তোমাকে একটা ছোট উপদেশ দেব? হ্যাঁ, নিশ্চয়ই। ম্যাডামকে বাইরে থেকে যতটা পাষাণ আর শক্ত দেখায়, ভেতর থেকে তিনি আসলে ততটাই একা এবং ভেঙে পড়া একজন মানুষ। মানে, আপনি ঠিক কি বোঝাতে চাইছেন? নেহা কয়েক সেকেন্ড এদিক ওদিক তাকিয়ে চুপ রইল। তার স্বামী সামির স্যারের অকাল মৃত্যুর পর এই কোম্পানির ভেতরের অনেক কিছুই আমূল বদলে গেছে। কি বদলেছে? এখানে কিছুদিন থাকলেই ধীরে ধীরে সব নিজের চোখেই দেখতে ও জানতে পারবে। এই রহস্যময় কথাটি বলেই সে দ্রুত সেখান থেকে চলে গেল। রাত তখন প্রায় 12টা বাজে। রাহুল সেই নরম বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল, কিন্তু হাজার চেষ্টা করেও তার চোখে কোনোভাবেই ঘুম আসছিল না। হঠাৎ তার রুমের ল্যান্ডলাইন ফোনটি বিকট শব্দে বেজে উঠল। সে কিছুটা ভয় পেতে পেতে রিসিভারটা কানে তুলল। অন্য পাশ থেকে মীরার সেই পরিচিত ভারী কণ্ঠস্বর ভেসে এলো। ঘুম আসছে না তোমার? রাহুল সাথে সাথে ততস্থ হয়ে বিছানায় উঠে বসল। ম্যাডাম, আপনি? দেরি না করে সরাসরি বিল্ডিংয়ের একদম উপরে ছাদে চলে এসো। আর কোনো কথা না বলেই কলটা ওপাশ থেকে কেটে গেল। রাহুল দ্রুত জামা গায়ে গলিয়ে লিফট দিয়ে ওপরে ছাদে পৌঁছাল। সেখানে কনকনে ঠান্ডা হাওয়া বইছিল। ছাদের কিনার থেকে পুরো মুম্বাই শহরটাকে নিচে অসংখ্য তারার মতো ঝলমল করতে দেখা যাচ্ছিল। আর সেই বিশাল ছাদের একেবারে কিনারে মীরা রায়চাঁদ একা দাঁড়িয়েছিলেন, তার এক হাতে ধরা দামি মদের গ্লাস আর চোখে দূর আকাশের দিকে তাকিয়ে থাকা অদ্ভুত এক বিষণ্ণতা। তুমি কি জানো? তিনি পিছনের দিকে না ঘুরেই ধীর ও করুণ কণ্ঠে বললেন। এই বিশাল জাঁকজমকপূর্ণ শহরে সবচেয়ে বেশি নিঃসঙ্গ আর একা সেই মানুষগুলোই হয় যাদের কাছে বাইরের দুনিয়ার সবকিছু থাকে। রাহুল কি উত্তর দেবে বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইল। তুমি হয়তো এতক্ষণে ভাবছ আমি রাস্তা থেকে তুলে এনে তোমাকে এত বড় একটা চাকরি কানা দিলাম। জি, প্রশ্নটা আমার মাথায় ঘুরছে। মীরা এবার পুরোটা তার দিকে ঘুরলেন। কারণ আজ সন্ধ্যায় রাস্তার ধারে তোমার ওই জেদি চোখের মাঝে আমি নিজের পুরনো প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। আমাকে মাফ করবেন, আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি যেমন ভাগ্যের আঘাতে ভেতর থেকে ভেঙে পড়েছ, তেমনি আমিও ভেতর থেকে পুরোপুরি চুরমার হয়ে গেছি। হঠাৎ করে ছাদের ওপর দিয়ে দমকা এক কনকনে হাওয়া বয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই ছাদের কোণায় থাকা একটি পুরনো লোহার দরজা নিজে থেকেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। দরজার ভেতরের দিকটায় পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার ছিল, কিন্তু সেই নিশ্ছিদ্র অন্ধকারে স্পষ্টতই মনে হচ্ছিল যেন কেউ একজন চুপচাপ দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। কারোর উপস্থিতির সেই ভয়ঙ্কর অনুভূতি স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। রাহুল চমকে গিয়ে ভয় পেয়ে সেই অন্ধকারের দিকে একদৃষ্টে তাকাতে লাগল। কি দাঁড়িয়ে আছে ওখানে? রাহুলের গলা কেঁপে উঠল। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই দরজাটি সজোরে নিজে নিজেই আছড়ে বন্ধ হয়ে গেল। রাহুলের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন দ্রুত ছন্দে ধরফর করতে শুরু করল। ঠিক তখনই মীরা অত্যন্ত ধীর কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, এই অভিশপ্ত বিল্ডিংয়ে এমন কিছু ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে রাহুল, যা একবার জানার পর সাধারণ মানুষ এখানে আর এক মুহূর্তেও টিকতে পারে না। আর ঠিক সেই কথাটি শেষ হওয়ার সাথে সাথেই নিচের পুরো 25 তলা অফিসের সমস্ত আলো একসাথে দপ করে নিভে গেল। পুরো বিল্ডিং হঠাৎ করে এক নিরেট অন্ধকারে ডুবে গেল। ছাদ থেকে নিচে ছড়িয়ে থাকা মুম্বাইয়ের চকচকে আলোয় মোড়ানো শহরটাকে এখন দূর থেকে কোনো ভিনগ্রহের পুরনো দুনিয়ার মতো মনে হচ্ছিল। রুদ্রাক্ষ কর্পোরেট টাওয়ারের ভেতরে শুধু ইমার্জেন্সি লাইটগুলোর হালকা রক্তিম লাল আলো মিটমিট করে জ্বলছিল, যা পুরো বিশাল পরিবেশকে আরও বেশি ভুতুড়ে আর গা ছমছমে করে তুলছিল। রাহুল ছাদে দাঁড়িয়ে উত্তেজনায় দ্রুত শ্বাস নিচ্ছিল। তার কানের কাছে শুধু কনকনে ঠান্ডা হাওয়ার শাঁ শাঁ শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। সে চরম ঘাবড়ে গিয়ে মীরা রায়চাঁদের মুখের দিকে তাকাল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, মীরার শান্ত চেহারায় ভয়ের লেশমাত্র কোনো চিহ্নই ছিল না। তিনি একেবারে স্থিরভাবে দাঁড়িয়েছিলেন, যেন এসব অলৌকিক ঘটনা তার কাছে রোজনমচার মতো খুবই সাধারণ ব্যাপার। ম্যাডাম, এসব কি হচ্ছে? কি ছিল ওটা? মীরা ধীরে ধীরে তার গ্লাসের মদের শেষ চুমুকটি খেলেন এবং খালি কাচের গ্লাসটি ছাদের রেলিংয়ের উপর অত্যন্ত সাবধানে রেখে দিলেন। এখানে কিছু জিনিস এমন আছে যেগুলোর সাথে মানিয়ে নিয়ে বেঁচে থাকার অভ্যাস করতে হয়।
আপনার কথার মানে কি? মানে হল এই বিশালাকার বিল্ডিংয়ে রাতের বেলা শুধু জীবিত মানুষেরাই থাকে না। এই ভয়ঙ্কর কথাটি শোনা মাত্রই রাহুলের মেরুদণ্ড বেয়ে এক টুকরো বরফের শীতল স্রোত বয়ে গেল। আপনি নিশ্চয়ই ভয় দেখানোর জন্য আমার সাথে মজা করছেন, তাই না? মীরা তার দিকে সরাসরি ঘুরলেন। এমার্জেন্সি লাইটের ওই আবঝা অন্ধকারে তার চোখ দুটোকে আরও অনেক বেশি গভীর আর রহস্যময় দেখাচ্ছিল। আমাকে দেখে কি তোমার এমন কোনো সস্তা রসিকতা করার মতো মহিলা বলে মনে হয়? রাহুলের মুখ দিয়ে কোনো কথা সরল না। হঠাৎ নিচতলার কোনো এক ফ্লোর থেকে এক মহিলার গগনবিদারী তীব্র চিৎকার ভেসে এলো। আওয়াজটা এতই যন্ত্রণাদায়ক আর তীক্ষ্ণ ছিল যে রাহুলের গায়ের প্রতিটি লোম ভয়ে খাড়া হয়ে গেল। কে কে চিল্লালো ওভাবে? মীরা সাথে সাথে দ্রুত পায়ে ছাদের ওই এক্সিট দরজার দিকে এগোলেন। আমার পিছে পিছে এসো। দুজনে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলেন। পুরো বিল্ডিংয়ের লম্বা করিডরগুলো নিশ্ছিদ্র অন্ধকারে ডুবেছিল। শুধু লাল রঙের ইমার্জেন্সি লাইটগুলো বিপদের সংকেত দিয়ে মিটমিট করে জ্বলছিল। তারা যত নিচের তলার দিকে নামছিল, ওই মহিলার কান্নার চিৎকার তত বেশি তীব্র আর স্পষ্ট হচ্ছিল। পঞ্চম তলায় পৌঁছতেই তারা দেখতে পেল যে নাইট শিফটের অনেক কর্মচারী ভয় পেয়ে নিজেদের ডেস্ক ছেড়ে করিডোরে বাইরে দাঁড়িয়ে আছে। মাঝখানে একটি মেয়ে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে আছে। সে অফিসের হাউসকিপিং স্টাফের একজন সদস্যা, নাম বিমলা, বয়স প্রায় ৩০ বছর। তার চোখ মুখের শিরাগুলো ভয়ে ফুলে উঠেছে, চেহারায় মৃত্যুর আতঙ্কের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। কি হয়েছে এখানে? মীরার গম্ভীর কণ্ঠস্বর করিডোরে প্রতিধ্বনিত হল। বিমলা থরথর করে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, ম্যাডাম, ওকে আজ রাতে আবার দেখা গেছে। কথাটা শোনা মাত্রই পুরো ফ্লোরে হঠাৎ করে শ্মশানের মতো নিস্তব্ধতা নেমে গেল। মীরার চোখ দুটো সন্দেহ ছোট হয়ে এলো। কাকে দেখেছিস তুই? বিমলার দুই চোখ দিয়ে ভয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল। ওই লোকটিকে, সেই সাদা পোশাকে, কনফারেন্স রুমের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকতে। এই কথাটি শুনতেই আশেপাশে দাঁড়িয়ে থাকা বাকি সব কর্মচারীদের চেহারার রং নিমিষেই কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল। রাহুল পেছনে দাঁড়িয়ে অবাক চোখে এই অদ্ভুত নাটকীয়তা দেখছিল। ঠিক তখনই করিডোরের অপর প্রান্ত থেকে রাজাত কাপুরের রাগান্বিত গলার আওয়াজ ভেসে এলো, ব্যাস, অনেক হয়েছে তোদের এই ফালতু ড্রামা। সে দ্রুত পায়ে ভিড় ঠেলে এগিয়ে এলো। প্রতি মাসে তোদের এই একই ভূতের নাটক শুরু হয়। বিমলা কাঁদতে কাঁদতে তার পায়ের কাছে প্রায় লুটিয়ে পড়ল। স্যার, বিশ্বাস করুন, আমি নিজের চোখে সত্যি দেখেছি। চুপ করা একদম। রাজত খেকিয়ে চিৎকার করে উঠল, তোদের এই গাঁজাখুরি গল্পের কারণে বাজারে আমাদের কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে। ঠিক তখনই মীরা অত্যন্ত শীতল ও কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলে উঠলেন, রাজত, স্টপ ইট। সে এই ধমক শুনে সাথে সাথে শান্ত হয়ে গেল। মীরা ধীর ও মাপা পদক্ষেপে সেই অভিশপ্ত কনফারেন্স রুমের দিকে এগোতে লাগলেন। বড় কাঠের দরজাটা অর্ধেক খোলা অবস্থায় ছিল। ভেতরের দিকটায় ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। তিনি নিজ হাতে দরজাটা পুরোটা ঠেলে খুললেন। বিশাল রুমটিতে দম বন্ধ করা নিস্তব্ধতা বিরাজ করছিল। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই রাহুলের আতঙ্কিত নজর গিয়ে পড়ল রুমের একেবারে পেছনের দেয়ালের দিকে। আর দৃশ্যটি দেখে তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে গলায় উঠে এলো। সাদা দেয়ালের ওপর টকটকে লাল রঙের রক্ত দিয়ে বড় বড় করে একটি লাইন লেখা ছিল, সত্যিটা এখনো বেঁচে আছে। পুরো রুমটি কয়েক সেকেন্ডের জন্য গোরস্থানের মতো একদম শান্ত হয়ে গেল। রাজত কাপুরের চেহারার রং উড়ে গিয়ে ছাইয়ের মতো হয়ে গিয়েছিল। মীরা বেশ কিছুক্ষণ একদৃষ্টে সেই রক্তমাখা লেখাটির দিকে সম্মোহিতের মতো তাকিয়ে রইলেন। তারপর অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে নির্দেশ দিলেন, এখানে দেখার কিছু নেই, সবাই নিজেদের কাজে ফিরে যাও। কিন্তু ম্যাডাম, এটা তো... আমি বললাম সবাই কাজে ফিরে যাও। তার কণ্ঠস্বর এতই ভারী আর চূড়ান্ত ছিল যে উপস্থিত কেউ আর দ্বিতীয়বার কোনো কথা বলার বা প্রতিবাদ করার সাহস পেল না। ধীরে ধীরে সবাই ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে সরে গেল। এখন সেই কনফারেন্স রুমে শুধু মীরা, রজত, রাহুল এবং নেহা উপস্থিত ছিল। নেহা ভয় পেয়ে আস্তে করে মীরার কানের কাছে বলল, ম্যাডাম, পরিস্থিতি তো সুবিধার নয়, পুলিশকে কি একটা খবর দেব? একদম না, আমি কোনোভাবেই চাই না বাইরের মিডিয়া বা পুলিশ এই অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক বা কিছু জানুক। রজত সাথে সাথে এই কথার রেশ ধরে বলে উঠল, এক্স্যাক্টলি ম্যাডাম, এসব ভূত টুত কিচ্ছু নয়, এসব কোম্পানির সুনাম নষ্ট করার জন্য বাইরের কারো সস্তা চাল। ঠিক তখনই মীরা হঠাৎ করে রাহুলের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তোমার কি খুব ভয় লাগছে রাহুল? রাহুল পরিস্থিতি বিচার করে কয়েক সেকেন্ড ভেবে তারপর আমতা আমতা করে বলল, আপনাকে সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, আমার বেশ ভয় লাগছে। মীরা অদ্ভুতভাবে হালকা হাসলেন। খুব ভালো। মনে রেখো,
যে মানুষ কোনো কিছুতেই ভয় পায় না সেই দুনিয়ার সবচেয়ে বেশি বিপজ্জনক ব্যক্তি হয়। তখনই তার নজর আবার সেই দেওয়ালে লেখা লাল শব্দগুলোর ওপর গিয়ে পড়ল। কয়েক সেকেন্ড পর্যন্ত তিনি সেগুলোকে এক দৃষ্টে দেখতে লাগলেন। তারপর নিজের মনেই ধীর কণ্ঠে ফিসফিস করে বললেন, তার মানে সে ফিরে এসেছে। রজত এই কথা শুনে হঠাৎ করেই যেন খুব ঘাবড়ে গেল। ম্যাডাম প্লিজ, আপনি আবার ওই একই পুরনো অবাস্তব কথা শুরু করবেন না। কেন? মীরা সোজা ঘুরে তার চোখের দিকে তাকিয়ে শানিত কণ্ঠে বললেন, তোমার গলা কাঁপছে কেন রজত? তুমি ভয় পাচ্ছ? রজত সাথে সাথে অস্বস্তিতে চোখ সরাতে লাগল। আমি শুধু কোম্পানির পাবলিক ইমেজের কথা ভেবে এসব বলছি। নাকি নিজের বুকের ভেতর লুকিয়ে রাখা সেই কালো রহস্যের কথা ভেবে ভয় পাচ্ছ? এই তীব্র বাক্যবাণটি শুনতেই বিশাল রুমের ভেতরের পরিবেশ হঠাৎ করে মারাত্মক ভারী হয়ে উঠল। রাহুল বোকা হলেও পরিষ্কার বুঝতে পারছিল যে এই দুই শীর্ষ কর্মকর্তার মাঝে খুব গভীর এবং নোংরা কোনো অতীত ইতিহাস চলছে। তখনই মীরা পরিবেশ শান্ত করতে বললেন, রাহুল, তুমি আমার সাথে এসো। তিনি তাকে সাথে নিয়ে সোজা নিজের প্রাইভেট কেবিনে পৌঁছলেন। ভেতরে ঢুটেই তিনি নিজ হাতে দরজাটা ভেতর থেকে শক্ত করে লক করে দিলেন। ততক্ষণে বাইরের আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। কেবিনের একপাশের বিশাল কাঁচের দেয়ালে বৃষ্টির জলের ফোঁটা ক্রমাগত আছড়ে পড়ছিল। মীরা ধীরে ধীরে নিজের বড় টেবিলের কাছে গেলেন এবং একটি গোপন ড্রয়ার থেকে অত্যন্ত যত্ন করে রাখা একটি পুরনো বাঁধাই করা ছবি বের করলেন। এটা দেখো। রাহুল দ্বিধাগ্রস্ত হাতে ছবিটি নিল। তাতে দেখা যাচ্ছে একজন অত্যন্ত সুদর্শন লোক প্রাণ খুলে হাসছিল। তীক্ষ্ণ এবং বুদ্ধিদীপ্ত চোখ, পরনে অত্যন্ত দামি ডিজাইনার স্যুট। তার একপাশে ঘনিষ্ঠভাবে জড়িয়ে দাঁড়িয়েছিলেন মীরা নিজে, এবং ছবিতে দুজনকেই পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি বলে মনে হচ্ছিল। ইনি হলেন আমার স্বামী সমীর রায়চাঁদ, যার অকাল মৃত্যু। বলতে গিয়ে মীরার শক্ত গলা হঠাৎ করেই ভারী হয়ে এল। বাইরের সবাই আজও বলে ওটা একটা মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা ছিল, কিন্তু আসল সত্যিটা হল। মীরা কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে চুপ থেকে তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসল সত্যিটা হল তাকে খুব পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল। রাহুলের হাতের আঙুলগুলো কাঁপতে শুরু করল। কি বলছেন আপনি? আর তার সেই আসল খুনি আজই কোম্পানির ভেতরেই বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। বাইরে হঠাৎ করে বিকট শব্দে বাজ পড়ল। পুরো কেবিনের ভেতরে কিছুক্ষণের জন্য তীব্র বিদ্যুতের ঝলকানি ছড়িয়ে পড়ল। রাহুলের মুখে সেই আলোয় ভয়ের ছাপ অত্যন্ত স্পষ্ট হয়ে উঠল। আপনার কি পরিষ্কারভাবে জানা আছে যে সেই খুনি আসলে কে? কারোর ওপর কি আপনার নির্দিষ্ট কোনো সন্দেহ আছে? মীরা বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে রইলেন। রজত কাপুর। এই নামটি শোনা মাত্রই রাহুলের হুঁশ যেন উড়ে গেল। কিন্তু সে তো কোম্পানির জিএম। শুনলাম সে নাকি আপনার স্বামীর সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং ডানহাত লোক ছিল। হ্যাঁ ছিল, কিন্তু তারপর মীরার চোখে তীব্র ঘৃণার আগুন নেমে এলো। টাকা এবং ক্ষমতার লোভ ভালো মানুষকেও নিমেষে পশু বানিয়ে দেয়। হঠাৎ করে রুমের ইমার্জেন্সি আলোটুকুও দপ করে আবার চলে গেল। পুরো কেবিন এবার নিকষ অন্ধকারে ডুবে গেল। ঠিক তার পরের মুহূর্তেই রুমের বাইরের লম্বা করিডোরে অত্যন্ত ভারী কারোর হেঁটে চলার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। খট খট খট, মন্থর কিন্তু অত্যন্ত ভারী জুতোর পা ফেলার আওয়াজ। রাহুলের বুকের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে দরজার দিকে তাকিয়ে কাঁপা গলায় ডাক দিল, কে কে হাঁটছে ওখানে? কিন্তু বাইরে থেকে কোনো মানুষের জবাব এলো না। তারপর হঠাৎ করেই কেবিনের বন্ধ দরজায় কেউ খুব আস্তে করে 3টে টোকা দিল। ঠক ঠক ঠক। মীরা অন্ধকারের মাঝে একদম পাথরের মতো শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। খবরদার, দরজা খুলবে না। তার গলার আওয়াজ অত্যন্ত নিচু এবং ফিসফিসানির মতো ছিল। কিন্তু ঠিক তখনই দরজার ওপাশ থেকে এক লোকের ভৌতিক ফিসফিস পড়া আওয়াজ ভেসে এলো, মীরা। রাহুলের বুকের স্পন্দন যেন 1 সেকেন্ডের জন্য পুরোপুরি থমকে গেল। আওয়াজটা খুব অদ্ভুত আর ফাঁপা ছিল, যেন কেউ পাতাল বা অনেক দূর থেকে কথা বলছে। মীরা। মীরা টু শব্দ না করে একদম চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ঠিক তার পরের মুহূর্তেই কেউ যেন রাগে দরজার ওপাশ থেকে সজোরে ধাক্কা মারতে লাগল। ধারাম ধারাম ধারাম। পুরো দরজা ফ্রেম সহ নড়ে উঠল। রাহুল ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। তখনই হঠাৎ করে পুরো বিল্ডিংয়ের মূল কারেন্ট ফিরে এলো, আলো জ্বলে উঠল এবং সাথে সাথেই বাইরের ওই ধাক্কার আওয়াজ এক্কেবারে জাদুর মতো বন্ধ হয়ে গেল। মীরা কাল বিলম্ব না করে সাথে সাথে দরজা খুলে বাইরে বেরোলেন। লম্বা করিডোরটি পুরোপুরি ফাঁকা ছিল। সেখানে ধারে কাছে কেউ ছিল না। শুধু দরজার ঠিক বাইরে
মেঝের ওপর অযত্নে পড়েছিল একটি পুরনো দামি রূপোলি লাইটার। মীরা সেটা দেখেই যেন বরফের মতো জমে গেলেন। তার 2 হাত থরথর করে কাঁপতে লাগল। রাহুল পেছনে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে ম্যাডাম? মীরা অত্যন্ত ধীর আর কাঁপা কণ্ঠে বললেন, এই লাইটারটা সমীরের নিজের পকেটে থাকত। ঠিক তখনই করিডোরের ওপাশ থেকে নেহা হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো। ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে, বেসমেন্টের সার্ভার রুমে ভয়াবহ আগুন লেগেছে। সবাই কালক্ষেপণ না করে দ্রুত লিফট দিয়ে নিচে দৌড়ালো। আইটি বিভাগের পুরো সার্ভার ফ্লোর ঘন কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। দম গন্ধ করা অবস্থা। কর্মচারীরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক দিক বিদিক দৌড়াদৌড়ি করছিল। ছাদে লাগানো ফায়ার অ্যালার্ম একটানা কানের পর্দা ফাটানো শব্দে বাজছিল। ঠিক তখনই ওই ভিড়ের মাঝে রাহুলের সতর্ক নজর পড়ল এমন একজন লোকের উপর, যে মাথা থেকে পা পর্যন্ত কালো হুডি পড়েছিল। সে ধোঁয়ার সুযোগ নিয়ে দ্রুত ইমার্জেন্সি এক্সিটের সিঁড়ির বিজো পালাচ্ছিল। এই যে, দাঁড়াও ওখানে। রাহুল নিজের জীবনের পরোয়া না করে সোজা তার পেছনে ছুটল। লোকটি হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগল। বাইরে তখন বৃষ্টির বেগ আরও তীব্র হয়ে গিয়েছিল। বিল্ডিংয়ের পেছনের অন্ধকার গলিতে পৌঁছতেই লোকটি এক লাফে বাউন্ডারি টপকে অন্ধকারের মাঝে চিরতরে গায়েব হয়ে গেল। কিন্তু তড়িঘড়ি করে পালানোর সময় তার হুডির পকেট থেকে একটি ছোট্ট প্লাস্টিকের কার্ড মাটিতে পড়ে গিয়েছিল। রাহুল বৃষ্টিতে ভিজে সেটা মাটি থেকে তুলল। কার্ডটিতে কোনো নাম লেখা ছিল না, শুধু একটি অদ্ভুত লাল রঙের প্রতীক আঁকা ছিল, অর্ধেক পোড়া একটি বিষাক্ত বিছে বা স্করপিয়ান। আর কার্ডটার ঠিক পেছনে ছোট অক্ষরে লেখা ছিল, যেই কাল রাতে সমীর মরেছিল সেই অভিশপ্ত রাতে অন্য আরও একজনও মরেছিল। লেখাটা পড়ে রাহুলের হৃদস্পন্দন লাফে লাফে বেড়ে গেল। তখনই হঠাৎ পেছন থেকে কেউ ভারী হাতে তার কাঁধ চেপে ধরল। সে আটকে উঠে পেছনে তাকাল। সামনে হেড ড্রাইভার রতন দাঁড়িয়েছিল, কিন্তু এবার সেই অভিজ্ঞ রতনের চেহারায় মৃত্যুর ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। শোন বাবা, সে অত্যন্ত কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, তুই নিজের ভালো চাইলে এই অভিশপ্ত জায়গা থেকে এক্ষুনি পালা। এখানে আর একদিনও থাকিস না। এই জায়গা কাউকে জ্যান্ত ছাড়ে না। ঠিক তখনই রাহুল ঘটনাক্রমে ওপরে ২৭ তলার সেই বিশাল জানালার দিকে তাকালো এবং সেখানে হঠাৎ কোনো এক লোকের অস্পষ্ট ছায়া দেখতে পেল। মাথা থেকে পা পর্যন্ত ধবধবে সাদা পোশাকে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এবং এত দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে সোজা নিচের দিকে রাহুলের দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মুম্বাইয়ের আকাশে বৃষ্টি ক্রমাগত প্রলয়ঙ্করী রূপ নিচ্ছিল। আকাশ চিরে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, আর রুদ্রাক্ষ কর্পোরেট টাওয়ারের সেই উঁচু কালো ইমারতটিকে সেই দুর্যোগপূর্ণ অন্ধকার রাতে এক নীরব ভয়ঙ্কর দৈত্যের মতো দেখাচ্ছিল। রাহুল বিল্ডিংয়ের পেছনে বৃষ্টির মধ্যে ভিজে দাঁড়িয়ে উপরে ২৭ তলার জানালার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা সেই অবয়বটা একদমই নড়ছিল না। রাহুলের মনে হচ্ছিল যেন সে এত দূর থেকেও শুধু তাকেই পর্যবেক্ষণ করছে। তার প্রতিটা দ্রুত শ্বাস, প্রতিটা ভয়ের কম্পন, সব যেন সে উপর থেকে অনুভব করতে পারছে। ওটা কে দাঁড়িয়ে আছে ওখানে? রাহুলের গলা ভয়ে কাঁপছিল। রতন সাথে সাথে শক্ত হাতে তার কবজি ধরল। বেশি উপরে তাকাতে হবে না, এদিকে চল। কিন্তু ওপরে ওই লোকটা? আমি একবার বললাম না চুপচাপ ভেতরে চল? এবার রতনের গলায় বিরক্তির চেয়ে ভয়ের ছাপই বেশি স্পষ্ট ছিল। দুজনে বৃষ্টিতে ভিজতে ভিজতে দ্রুত ভেতরে মূল লবিতে চলে এলো। পুরো লবি এরিয়া এখনো চরম বিশৃঙ্খলায় ভরা ছিল। কোথাও আতঙ্কিত কর্মচারীরা বিল্ডিং ছেড়ে পালাচ্ছিল, কোথাও সিকিউরিটির লোকেরা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আগুন কন্ট্রোল করতে ব্যস্ত হয়ে ছুটোছুটি করছিল। আর এই চরম হট্টগোলের একেবারে মাঝখানে দাঁড়িয়ে মীরা রায়চাঁদ সবকিছু খুব শান্ত ও নিরাসক্ত চোখে দেখছিলেন। তার মুখে একটুও আতঙ্কের ছাপ ছিল না, যেন তিনি অনেক আগে থেকেই জানতেন যে ঠিক এই ধরনের কোনো বিপর্যয় আজ রাতে হতে চলেছে। তখনই রজত ধোঁয়ায় কাশতে কাশতে রেগে চিৎকার করে উঠল, এটা কোনো সাধারণ আগুন নয়, এটা নিশ্চিত স্যাবোটাজ। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের কোম্পানিকে ধ্বংস করতে চাইছে। মীরা ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালেন। নাকি হয়তো কেউ বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা সত্যিটা বাইরে আনতে চাইছে। রজতের চোখে কিছুক্ষণের জন্য চরম ঘাবড়ে যাওয়ার একটা ভাব দেখা দিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে পরের মুহূর্তেই সে গলার স্বর স্বাভাবিক করে ফেলল। ম্যাডাম, আপনাকে সব সাধারণ দুর্ঘটনার পেছনে ষড়যন্ত্র খোঁজার এই বাতিক বন্ধ করতে হবে। তখনই রাহুল ধীরে ধীরে ভিড় ঠেলে তাদের সামনে এগিয়ে গেল। ম্যাডাম, আগুন লাগার পর আমি ওই হুডি পরা লোকটাকে পালাতে দেখেছি। এই কথায় সবার নজর একযোগে তার দিকে ঘুরল। কোন লোকটার কথা বলছিস তুই? রাজত প্রু কুচকে জিজ্ঞেস করল।
রাহুল তার ভিজে যাওয়া পকেট থেকে সেই অদ্ভুত কার্ডটি বের করল, যা ওই হুডি পরা লোকটির পকেট থেকে নিচে পড়ে গিয়েছিল। পালানোর সময় এটা তার পকেট থেকে ছিটকে পড়ে গেছে। মীরা দ্রুত হাতে কার্ডটি নিয়ে নিলেন। তার নজর কার্ডের সেই প্রতীকের ওপর পড়তেই তার সুন্দর চেহারা হঠাৎ করে পাথরের মতো শক্ত হয়ে গেল। এটা অসম্ভব! এটা কিভাবে হতে পারে? কি হয়েছে ম্যাডাম? ওটা কিসের কার্ড? নেহা পাশ থেকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। মীরা খুব ধীর গলায়, যেন নিজের সাথেই কথা বলছেন এমনভাবে বললেন, এই চিহ্নটা রেড স্করপিয়ন্সের। রেড স্করপিয়ন্স? সেটা আবার কি জিনিস? রাহুল অবাক হয়ে প্রশ্ন করল। এই নামটা শোনার সাথে সাথেই রুমের মধ্যে হঠাৎ করে যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। রতন চরম ভয়ে পেয়ে এদিক ওদিক তাকাতে লাগল। ম্যাডাম, দয়া করে এখানে সবার সামনে এই নামটা মুখে আনবেন না। কেন? কিসের এত ভয়? কারণ যারা এই অভিশপ্ত নাম নিয়ে বেশি কিছু জানার বা ঘাঁটার চেষ্টা করেছে, তারা কেউ আজ পর্যন্ত জ্যান্ত বাঁচেনি। রতনের এই কথা শুনে রাহুলের শির দাঁড়া বেয়ে আতঙ্কের কাঁপুনি দৌড়ে গেল। মীরা ঘুরে দাঁড়িয়ে কঠোর কণ্ঠে নির্দেশ দিলেন, নেহা এবং রাজাত ছাড়া বাকি সবাই এই ফ্লোর থেকে এক্ষুনি বাইরে যাও। কয়েক সেকেন্ডের মধ্যে নির্দেশ পালন করে পুরো লবি খালি হয়ে গেল। এখন সেখানে শুধু মীরা, রাজাত, নেহা আর রাহুল ছিল। বাইরে বৃষ্টির একটানা ঝমঝম শব্দ কাঁচের জানালায় প্রতিধ্বনিত হচ্ছিল। মীরা ধীরে ধীরে কাঁচের দেওয়ালের কাছে গিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। তুমি কি সত্যি জানতে চাও এসব কিসের খেলা চলছে? তিনি পেছনের দিকে না ঘুরেই রাহুলকে প্রশ্ন করলেন। জি ম্যাডাম, আমি জানতে চাই। তিনি একটি গভীর দীর্ঘশ্বাস ছাড়লেন। সমীরের সেই মৃত্যু শুধু একটা সাধারণ পথ দুর্ঘটনা বা খুন ছিল না, ওটা ছিল কয়েক হাজার কোটি টাকার একটা নিপুণ ষড়যন্ত্র। রাহুল চমকে উঠল। মানে, আপনি ঠিক কি বলছেন? রুদ্রাক্ষ গ্রুপ শুধু একটা ব্যবসা করার কোম্পানি নয় রাহুল, এটা একটা ক্ষমতার কেন্দ্রবিন্দু। এমন এক অন্ধ ক্ষমতা যার লোভে মানুষ যে কাউকে হাসি মুখে মেরে ফেলতে পারে। আর এই রেড স্করপিয়ন্স? মীরা কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে স্মৃতি হাতড়া নেন। এটা হলো আন্ডারগ্রাউন্ডের একটা সিক্রেট সিন্ডিকেট বা মাফিয়া চক্র। দেশের অনেক বড় বড় কর্পোরেট বিজনেসম্যান, দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ান এবং আন্ডারওয়ার্ল্ডের ডনরা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ওই মাফিয়া চক্রের সাথে স্বয়ং সমীর স্যারের কি সম্পর্ক থাকতে পারে? মীরার চোখে হঠাৎ করে জল টলমল করে উঠল, কারণ আমার স্বামী সমীর তাদের এই অবৈধ কাজের বিরুদ্ধে একা রুখে দাঁড়াতে শুরু করেছিলেন। কি? তিনি কি তবে জেনে গিয়েছিলেন যে এই কোম্পানির ভেতর দিয়ে তাদের কোটি কোটি টাকার অবৈধ অর্থ বা কালো টাকা পাচার হচ্ছে? হ্যাঁ, আর রাজত? তিনি রাজতের দিকে ফিরে দাঁত কিড়মির করে বললেন, আমাদের এই পরম বিশ্বস্ত রাজত ভেতরে ভেতরে তাদের ওই সিন্ডিকেটের জন্যেই কাজ করত। রাজত এই মারাত্মক অভিযোগে আমতা আমতা করতে লাগল। ম্যাডাম, আপনি এসব কি যাতা বলছেন? বাইরে হঠাৎ বিদ্যুৎ অত্যন্ত তীব্রভাবে চমকাল। সেই মুহূর্তের আলোতে রাহুল পরিষ্কার খেয়াল করল যে রাগে এবং যন্ত্রণায় মীরার দুই হাত থরথর করে কাঁপছে। প্রথমবারের মতো সে খুব কাছ থেকে বুঝতে পারল এই দাপুটে নারী বাইরের খোলসে নিজেকে যতটা শক্ত দেখায়, ভেতর থেকে সে ততটাই একা এবং ভেঙে পড়া এক অসহায় সত্তা। সেই রাতে ঠিক কি হয়েছিল ম্যাডাম? রাহুল খুব আস্তে করে জিজ্ঞেস করল। মীরার দৃষ্টি এবার যেন অতীতের কোনো এক পাতায় হারিয়ে গেল। সেই রাতে তার গলা কান্নায় ভারী হয়ে এলো। সেই রাতে আমি আমার নিজের চোখের সামনে আমার সাজানো সংসারটাকে শেষ হতে দেখেছি। পুরো রুমে পিনপতন নীরবতা ছেয়ে গেল। সমীর সেদিন গভীর রাত পর্যন্ত অফিসে একাই কাজ করছিলেন। তিনি সেখান থেকে আমাকে কল করেছিলেন। তার গলা শুনে মনে হচ্ছিল তিনি খুব ঘাবড়ে আছেন। তিনি শুধু আমাকে এতটুকুই বলেছিলেন, মীরা, যদি আজ রাতে আমার কিছু হয়ে যায়, তবে বাইরের কাউকে বিন্দুমাত্র বিশ্বাস করবে না, কাউকেই না। মীরার চোখ উপচে এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। যখন আমি খবর পেয়ে পাগলের মতো গাড়ি চালিয়ে এই বিল্ডিংয়ের নিচে পৌঁছালাম, তখন দেখলাম তার সাধের গাড়িটা বেসমেন্টে দাউদাউ করে জ্বলছে। রাহুলের নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। পুলিশ অনেক তদন্ত করে এটাকে স্রেফ একটা অ্যাক্সিডেন্ট বলে কেস ক্লোজ করে দিয়েছিল, কিন্তু আমার মন জানত ওটা খুব পরিকল্পিত একটা খুন ছিল। আপনি কি নিজ থেকে কোনো প্রমাণ খোঁজার চেষ্টা করেননি? করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম। তার চোখে হঠাৎ করে একরাশ ঘৃণা নেমে এলো, কিন্তু পুলিশ বা সিস্টেমের ভেতরে থাকা প্রতিটি প্রমাণ রাতারাতি গায়েব হয়ে গেল। আর যারা যারা সাক্ষী ছিল তারা প্রত্যেকেই কোনো না কোনো অদ্ভুত কারণে মারা গেল।
হঠাৎ কেবিনের বাইরের করিডর থেকে অত্যন্ত ভারী কিছু মাটিতে আছড়ে পড়ার আওয়াজ ভেসে এলো। ধড়াম! দুজনেই কথার মাঝখানে থেমে গিয়ে সাথে সাথে বাইরের দিকে দৌড়াল। করিডরের মেঝেতে একজন লোক উপুড় হয়ে মাটিতে পড়ে ছটপট করছিল। তার সারা শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে মেঝে ভাসিয়ে দিচ্ছিল। সে হলো কোম্পানির আইটি ম্যানেজার অমিত দেসাই। নেহা দৃশ্যটি দেখে ঘাবড়ে গিয়ে 2 হাতে মুখ ঢেকে চিৎকার করে উঠল, ও মাই গড, অমিত! অমিতের বুকটা ওঠানামা করছিল। সে খুব কষ্টে হাঁপাতে হাঁপাতে শ্বাস নিচ্ছিল। সে তার কাঁপা রক্তাক্ত হাতে মীরার দিকে একটি ছোট কালো পেনড্রাইভ বাড়িয়ে দিল। ম্যাডাম! মীরা কাল বিলম্ব না করে তার পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসলেন। কি হয়েছে অমিত? কে করেছে এই অবস্থা? অমিতের প্রসারিত চোখে মৃত্যুর ভয় স্পষ্ট ছিল। সার্ভার হ্যাক করেছিল। এই ড্রাইভে সব প্রমাণ আছে ম্যাডাম। কিসের প্রমাণ? সমীর স্যার। হঠাৎ তার নিঃশ্বাস আরও দ্রুত এবং অনিয়মিত হয়ে গেল। রাজত, বিশ্বাসঘাতক ও বেঈমান! ঠিক তার পরের মুহূর্তেই অমিতের রক্তমাখা শরীরটা একদম নেতিয়ে পড়ল ফ্লোরের ওপর। নেহা ভয়ে ও শোকে চিৎকার করে কেঁদে উঠল। রাহুলের হাত পা আতঙ্কে পুরোপুরি অসাড় হয়ে গেল। তার ২৪ বছরের জীবনে এই প্রথমবার সে নিজের চোখের সামনে কোনো তরতাজা মানুষকে এভাবে খুন হতে দেখল। আর সবচেয়ে ভীতিকর ব্যাপার হল, অমিত দেসাই মরার আগে পরিষ্কারভাবে রাজাতের নাম নিয়েছিল। তখনই করিডোরের একেবারে পেছন থেকে রাজাতের উদ্বিগ্ন আওয়াজ এলো, এখানে কি হচ্ছে এসব? সবাই একযোগে ঘুরে তাকাল। রাজাত সেখানে পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার নজর সোজা ওই রক্তমাখা মৃতদেহর ওপর পড়তেই তার চেহারার রং ফ্যাকাশে হয়ে উড়ে গেল। অমিত! মীরা ধীরে ধীরে ফ্লোর থেকে উঠে দাঁড়ালেন। তার 2 চোখ এবার পুরোপুরি শীতল এবং নির্মম হয়ে গিয়েছিল। অমিতের লাশ দেখে তোমাকে খুব একটা অবাক বলে মনে হচ্ছে না, রাজাত? রাজাত ঢোক গিলে সাথে সাথে ডিফেন্সিভ ভঙ্গিতে বলল, ম্যাডাম, আপনি এসব কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। আমি ঠিক সেটাই বলছি যা অমিত এইমাত্র মরার আগে তার শেষ নিঃশ্বাসে বলে গেছে। কয়েক সেকেন্ডের জন্য রাজাত একদম নিশ্চুপ হয়ে গেল। তারপর হঠাৎ করেই সে যেন পাগলদের মতো অট্টহাসি হেসে উঠল। সিরিয়াসলি ম্যাডাম? সে ধীরে ধীরে এগিয়ে এলো তাদের দিকে। রাস্তার একটা ভিখারি ছেলের সামনে একটা মরতে থাকা মানুষের প্রলাপ বকা কথায় আপনি আমাকে সন্দেহ করছেন? এটা কোনো সাধারণ সন্দেহ নয়। মীরার গলা কাঠিন্যে ভারী হয়ে এলো। অমিতের কথার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। হঠাৎ করে পুরো বিল্ডিংয়ের আলো আবার আগের মতো নিভে গেল। পুরো ফ্লোর পুনরায় নিকষ অন্ধকারে ডুবে গেল। ঠিক তার পরের মুহূর্তেই ওই অন্ধকার করিডরে ভারী বুট পায়ে কারোর হেঁটে চলার আওয়াজ আসতে লাগল। খট, খট, খট। এবার সেই পায়ের জুতোর আওয়াজ আগের চেয়ে অনেক বেশি ভারী আর স্পষ্ট ছিল। নেহা ভয়ে রাহুলের পেছনে গিয়ে লুকাল। কে? কে দাঁড়িয়ে ওখানে? কিন্তু অন্ধকারের ওপাশ থেকে কোনো মানবীয় জবাব এলো না। তারপর হঠাৎ করে করিডরের এমার্জেন্সি লাইটগুলো লাল আলো নিয়ে জ্বলে উঠল এবং সবাই দেখল করিডরের একেবারে শেষ প্রান্তে মাথা থেকে পা পর্যন্ত ধবধবে সাদা পোশাকে সেই একই লোককে দাঁড়িয়ে থাকতে। আবছা অন্ধকারে তার চেহারাটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু তার চোখ দুটো অন্ধকারে কোনো পশুর মতো জ্বলজ্বল করছিল। সমীর! মীরার মুখ থেকে অস্ফুট স্বরে নিজের অজান্তেই নামটা বের হয়ে এলো। সেই সাদা অবয়বটি ধীরে ধীরে অত্যন্ত মাপা পদক্ষেপে তাদের দিকে এগোতে লাগল। তার প্রতি কদমের সাথে যেন তাল মিলিয়ে করিডোরের লাইটগুলো ভোল্টেজ আপ ডাউন করে মিটমিট করছিল। রাহুলের গলা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, আর রাজতকে এই প্রথমবারের মতো সত্যিই মৃত্যুর ভয়ে ভীত ও আতঙ্কিত মনে হচ্ছিল। তখনই সেই ছায়া অবয়বটি হঠাৎ করে মাঝপথে থেমে গেল, আর অত্যন্ত ধীর কিন্তু বুক কাঁপানো একটি যান্ত্রিক আওয়াজ পুরো করিডোরে প্রতিধ্বনিত হল। যে কুত্তাগুলো পেছন থেকে ছুরি মেরে আমাকে শেষ করেছিল, তাদের কেউ এবার জ্যান্ত ফিরবে না। পরের মুহূর্তেই করিডোরের সিলিংয়ে থাকা সব লাইটের বাল্বগুলো বিকট শব্দে ফাটতে শুরু করল। ধড়াম, ধড়াম, ধড়াম। পুরো ফ্লোর আবার অন্ধকারে ডুবে গেল। নেহা চিৎকার করতে লাগল। রাহুল অন্ধকারে অনুভব করল যে তীব্র বেগে কেউ একজন খুব কাছ ঘেঁষে তার পাশ দিয়ে ছুটে চলে গেল, আর ঠিক তারপরই অত্যন্ত কাছ থেকে একটি বন্দুকের গুলি চলার কান ফাটানো আওয়াজ প্রতিধ্বনিত হল। ধাইং! কয়েক সেকেন্ডের জন্য পুরো পরিবেশ যেন বরফের মতো জমে গেল। তারপর যখন এমার্জেন্সি লাইটগুলো আবার জ্বলে উঠল, পরের মুহূর্তেই নেহার গলা ফাটানো চিৎকার বেরিয়ে এলো। রাজত কাপুর রক্তে ভাসতে ভাসতে মেঝেতে পড়ে ছটপট করছিল। তার কাঁধ ভেদ করে গুলি বেরিয়ে গেছে,
সেখান থেকে গল গল করে রক্ত ঝরছিল, আর ঠিক তার মাথার ওপরে সামনের দেয়ালে কাঁচা রক্ত দিয়ে বড় বড় করে লেখা ছিল, এক এক করে সব বেইমানির হিসাব হবে। পুরো করিডর যেন শ্মশানের মতো মৃত্যুর নিস্তব্ধতায় ডুবে গেল। রাজত অসহ্য ব্যথায় মেঝেতে ছটপট করতে করতে গোঙাচ্ছিল, হেল্প, কেউ আমাকে হসপিটালে নিয়ে চলো। কিন্তু মীরা কোনো সাহায্য না করে তাকে শুধু শীতল চোখে ঘৃণা ভরে দেখছিলেন। হঠাৎ পেছন থেকে একজন উর্দি পরা সিকিউরিটি গার্ড হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো। ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে, নিচে বেসমেন্ট পার্কিংয়ে একটা ডেড বডি পাওয়া গেছে। সবার চেহারা চরম আতঙ্কে শক্ত হয়ে গেল। কার লাশ? মীরা জিজ্ঞেস করলেন। গার্ড থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আমাদের স্টাফ ড্রাইভার হরির। রাহুলের পায়ের তলা থেকে যেন সমস্ত মাটি সরে গেল। হরি হল সেই হাসিখুশি ড্রাইভার যে মাত্র 2 দিন আগে তাকে কোম্পানির গেস্ট অ্যাপার্টমেন্ট পর্যন্ত ড্রপ করে এসেছিল। সে কিভাবে মরল? রাহুল রুদ্ধশ্বাসে প্রশ্ন করল। তার বুকের ঠিক মাঝখানে একটা ধারালো ছুরি দিয়ে খোদাই করে একটা বিভৎস প্রতীক আঁকা আছে। কোন প্রতীক? মীরার গলা কেঁপে উঠল। গার্ডের গলা ভয়ে শুকিয়ে আসছিল। অর্ধেক পোড়া বিষাক্ত বিছে বা স্করপিয়ান। এই ভয়ঙ্কর কথাটি শুনতেই মীরার পাথর চোখে প্রথমবার হারার যন্ত্রণা দেখা গেল। হঠাৎ তার হাতের মুঠোয় থাকা ফোনে একটা অচেনা ইন্টারন্যাশনাল নাম্বার থেকে মেসেজ ঢোকার টোন বাজল। তিনি দ্রুত মেসেজটি খুললেন, আর পরের মুহূর্তেই তার মুখের রং একদম সাদা ফ্যাকাশে হয়ে গেল। রাহুল উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি মেসেজ এসেছে ম্যাডাম? মীরা তার কাঁপা হাতে ফোনটি রাহুলের দিকে বাড়িয়ে দিলেন। স্ক্রিনের ওপর শুধু ছোট্ট একটা লাইন ইংরেজিতে লেখা ছিল, তোমার ওই পুরনো কুকুরের তো ব্যবস্থা হলো, পরের নম্বর তোমার ওই নতুন পোষা ছেলেটার। আর ঠিক সেই শিরবাড়া কাঁপানো মুহূর্তেই রাহুলের ঠিক পেছনে করিডোরের অন্ধকার থেকে কেউ একজন অত্যন্ত ধীর ও শীতল কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, পারলে নিজের প্রাণ নিয়ে পালাও, পালাতে পারলে পালাও। পেছন থেকে একেবারে কানের কাছে আসা ওই প্রেতাত্মার মতো ফিসফিসানি রাহুলের শরীরের প্রতিটি রক্তবিন্দু জমিয়ে দিল। তার নিঃশ্বাস যেন গলার কাছে এসে আটকে গেল। সে চরম ভয় পেতে পেতে খুব ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল, কিন্তু করিডর পুরো ফাঁকা ছিল। সেখানে মানুষ বা প্রেতাত্মা কিছুই ছিল না, শুধু এমার্জেন্সি লাইটগুলোর লালচে আলো দেয়ালগুলোতে রক্তের মতো ছড়িয়ে পড়ছিল। চারপাশের বাতাস এত অস্বাভাবিক ঠান্ডা হয়ে গিয়েছিল যে প্রতিটা নিঃশ্বাস নেওয়ার সময় বুকে সুই ফোটার মতো বিঁধছিল। সামনে রাজত কাপুর মৃত্যুর যন্ত্রণায় মেঝেতে ছটফট করছিল। তার কাঁধের ক্ষতস্থান থেকে ক্রমাগত ফিনকি দিয়ে রক্ত ঝরছিল। নেহা ভয়ে কাঁদতে কাঁদতে সিকিউরিটি গার্ডদের সাহায্য ডাকছিল। আর মীরা রায়চাঁদ, তিনি এখনও ঠিক আগের মতোই একদম শান্ত হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু এবার তার চোখের গভীরে অদ্ভুত এক মৃত্যুর ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এমন এক ভয় যা হয়তো তিনি গত কয়েক বছরে কখনোই অনুভব করেননি। রাহুল! তার কর্তৃত্বপূর্ণ কণ্ঠ করিডোরে প্রতিধ্বনিত হল, আমার সাথে নিচে চলো। দুজনে দ্রুত পায়ে প্রাইভেট এলিভেটরের দিকে এগোলেন। পেছনে তখন পুরো বিল্ডিংয়ে চরম বিশৃঙ্খলা ও হট্টগোল চলছে। কর্মচারীদের কেউ কেউ ভয়ে পুলিশকে কল করছিল, কিছু ভীতু কর্মচারী ডেস্কে বসে কাঁদছিল। আর সবার মুখে ঘুরে ফিরে একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত এসব অলৌকিক বা ভয়ঙ্কর কাজ কে করছে? এলিভেটরটি কোনো ফ্লোরে না থেমে একেবারে সাঁই করে সোজা বেসমেন্ট লেভেল 3-তে গিয়ে থামল। সেখানে অন্য ফ্লোরের চেয়ে অন্ধকার বেশি ছিল, শুধু কিছু টিমটিমে হলুদ আলো জ্বলছিল। দূরে পার্কিং এরিয়ার ঠিক মাঝখানে অনেক মানুষের ভিড় জমেছিল। ততক্ষণে পুলিশের পেট্রোল টিম চলে এসেছে। ভিড়ের মাঝখানে একটি লাশ সাদা কাপড়ে ঢাকা পড়েছিল স্যাঁতসেঁতে মাটিতে। সেই লাশটি হল হতভাগ্য ড্রাইভার হরির। রাহুলের পা ধীরে ধীরে অবশ হয়ে থেমে গেল। তার বুকের ভেতরটা খুব দ্রুত ধড়ফড় করছিল। মাত্র 2 দিন আগে যে তরতাজা মানুষটা তার সাথে কত হেসে হেসে গল্প করছিল, আজ সেই একটা প্রাণহীন লাশ হয়ে মাটিতে পড়ে আছে। ঠিক তখনই মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তুখোর অফিসার ইন্সপেক্টর দেব বর্মা সেখানে সদল বলে প্রবেশ করল। অত্যন্ত লম্বা ও পেটানো গড়ন, বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি, আর চেহারায় এমন এক অটুট আত্মবিশ্বাস যেন সে সামনের মানুষের মনের লুকানো সত্যিটা চোখের দিকে তাকিয়েই পড়ে ফেলতে পারে। মিসেস রায়চাঁদ? মীরা তার দিকে ঘুরে তাকালেন। দেব, দেখে তো মনে হচ্ছে আপনার এই রুদ্রাক্ষ কর্পোরেট টাওয়ার আবার কাল সকালের খবরের কাগজের প্রথম পাতার শিরোনামে আসতে চলেছে। তার কণ্ঠে ছিল প্রচ্ছন্ন বিদ্রূপের সুর। মীরা অত্যন্ত শীতল ও কড়া কণ্ঠে জবাব দিলেন, পুলিশ ডিপার্টমেন্ট যদি তাদের নিজেদের কাজটা ঠিকমতো করত এবং আসল খুনিদের ধরত,
তাহলে হয়তো আজ রাতে এই নিরীহ মানুষগুলোকে অকালে মরতে হতো না। দেব বর্মা তাচ্ছিল্যের সাথে হালকা হাসল। ভেরি ইন্টারেস্টিং। আপনার কি এখনো সেই পুরনো বদ্ধমূল ধারণা যে আপনার স্বামীকে খুব পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল? কিন্তু আমার বা পুলিশের তদন্ত তো তা মোটেই মনে করে না। দুজনেই কয়েক সেকেন্ড একে অপরের চোখের দিকে পাল্লা দিয়ে তাকিয়ে রইল। দুজনের মাঝের এই স্নায়ুযুদ্ধের পরিবেশ এত ভারী হয়ে উঠেছিল যে পাশে দাঁড়িয়ে থাকা রাহুলের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখনই হঠাৎ করে দেবের তীক্ষ্ণ নজর রাহুলের দিকে গিয়ে পড়ল। এই ছোকরাকে? ও আমার নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মীরা সংক্ষেপে উত্তর দিলেন। দেব ধীরে ধীরে মেপে মেপে তার কাছে এগিয়ে এলো। নাম কি তোমার? রাহুল। কবে থেকে এই ভূতের আস্তানায় কাজ করছো তুমি? এইমাত্র 2 দিন ধরে। দেব হালকা হাসল, যে হাসিতে কোনো উষ্ণতা ছিল না। মাত্র 2 দিন চাকরিতে ঢুকেই খুন, রক্ত, ভূত আর গোলাগুলি দেখছ। বেশ ভাগ্যবান ছেলে তো তুমি। রাহুলের কোনো উত্তর দিল না। তুমি... দেব কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক তখনই ফরেন্সিক টিমের একজন জুনিয়র অফিসার গ্লাভস পরা হাতে দৌড়ে এলো। স্যার, দেখুন কি পেয়েছি। ডেড বডির ঠিক নিচ থেকে এটা পাওয়া গেছে। সে একটি মরচে ধরা পুরনো চাবি দেবের হাতে দিল। চাবির পেতলের ওপর অত্যন্ত সূক্ষ্মভাবে খোদাই করে ফুটে থাকা প্রতীকটি দেখে মীরার পুরো শরীর হঠাৎ করে শক্ত হয়ে গেল। অর্ধেক পোড়া স্করপিয়ন বা বিছে। ড্যামেট! দেব দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল। তার মানে এরা আবার শহরে ফিরে এসেছে। সেই একই সিন্ডিকেট। রাহুল আর নিজেকে ধরে রাখতে না পেরে সাথে সাথে বলে উঠল, আপনি কি ওই রেড স্করপিয়ন্সের লোকদের চেনেন? দেবের তীক্ষ্ণ দৃষ্টি সাথে সাথে চাবুকের মতো রাহুলের দিকে ঘুরল। তোমাকে এই আন্ডারওয়ার্ল্ডের নাম কে শোনাল? এর আগে যে রাহুল নিজে থেকে কিছু বলবে, মীরা দ্রুত তাদের দুজনের মাঝে এসে ঢালের মতো দাঁড়ালেন। এখন এই আলোচনা এখানে নয় দেব। কেন নয়? দেবের চোখ সন্দেহে ছোট হয়ে এলো। তুমি আমার কাছ থেকে ঠিক কি লুকাচ্ছ মীরা? এমন কি সত্য যা তুমি এত বছর ধরে হাতড়েও খুঁজে পাওনি? এই দুই পুরনো পরিচিতের মাঝে অদ্ভুত এক চাপা উত্তেজনা পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ করেই বেসমেন্টের ওই টিমটিমে হলুদ আলোগুলো আর একবার অদ্ভুতভাবে মিটমিট করে উঠল। আর ঠিক তার পরের মুহূর্তেই পার্কিং লটের একেবারে অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি বিশাল ব্ল্যাক এসইউভি গাড়ি নিজে থেকেই স্টার্ট হয়ে গেল। শব্দ শুনে উপস্থিত সবার নজর সেদিকে ঘুরল। গাড়ির দানবীয় ইঞ্জিনটা নিজে থেকেই গর্জন করতে শুরু করল। কে বসে আছে ওই গাড়ির ভেতর? একজন কনস্টেবল বন্দুক উঁচিয়ে চিৎকার করে উঠল। কিন্তু তার কথার কোনো জবাব এলো না। পরের মুহূর্তেই এসইউভি এর তীব্র হেডলাইট হঠাৎ করে জ্বলে উঠল, আর গাড়ির চাকা ঘুরিয়ে পুরো স্পিডে সেটি ভিড়ের দিকে ধেয়ে আসতে লাগল। সবাই সাবধান, সরে যাও! মানুষজন জীবন বাঁচাতে চিৎকার করতে করতে এদিক ওদিক ছিটকে পালালো। এসইউভিটা কাউকে ভ্রুক্ষেপ না করে সোজা মীরার দিকে ছুটে আসছিল। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটল যে কেউ রিয়্যাক্ট করার বা সরে যাওয়ার সুযোগই পেল না। কিন্তু ঠিক সেই অন্তিম মুহূর্তে রাহুল নিজের জীবনের তোয়াক্কা না করে দৌড়ে এসে মীরার সামনে দাঁড়াল এবং তাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ধড়াম! এসইউভিটা তাদের পাশ কাটিয়ে গিয়ে কংক্রিটের মোটা পিলারের সাথে সজোরে ধাক্কা খেল। এক কান ফাটানো জোরদার বিস্ফোরণ হল। চারদিকে গাড়ির ভাঙা কাঁচ আর পার্টস ছিটকে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য পুরো বেসমেন্ট পোড়া টায়ার আর ইঞ্জিনের ধোঁয়ায় ভরে গেল। পুলিশ অফিসাররা সাথে সাথে বন্দুক তাক করে গাড়ির দিকে দৌড়াল। কিন্তু গাড়ির দরজা খুলে তারা যা দেখল তাতে সবার চক্ষু চড়ক গাছ। ড্রাইভার সিট সম্পূর্ণ খালি ছিল। দিস ইজ ইম্পসিবল! দেব নিজের চোখকে বিশ্বাস না করে বিড়বিড় করল। গাড়ির ভেতরে তো কোনো মানুষই ছিল না। তখনই গাড়ির পাশ থেকে রাহুল খেয়াল করল এসইউভি এর ভাঙা ড্যাশবোর্ডের ওপর একটি পুরনো ছবি রাখা ছিল। সে কাঁচ বাঁচিয়ে ছবিটি হাতে নিল। ছবিটিতে সমীর রায়চাঁদ দাঁড়িয়েছিলেন, কিন্তু ছবিতে তার ঠিক পাশে কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে রাহুলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ওই লোকটি আর কেউ নয়, স্বয়ং পুলিশের এই দুধে ইন্সপেক্টর দেব বর্মা ছিল। এটা দেখুন! রাহুল ছবিটি দেবের দিকে বাড়িয়ে দিল। দেব কয়েক সেকেন্ড সেই পুরনো ছবিটির দিকে অপরাধীর মতো তাকিয়ে রইল। তারপর অত্যন্ত ধীর ও অনুতপ্ত গলায় বলল, আমরা একসময় খুব ভালো বন্ধু ছিলাম। মীরা ফ্লোর থেকে উঠে জামা ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে হিসহিস করে হেসে উঠলেন, কিন্তু তার সেই হাসিতে জমেছিল অনেক না বলা যন্ত্রণা। বন্ধু? তার চোখে একরাশ ঘৃণা নেমে এলো।
যদি তুমি সেই কাল রাত্রে প্রকৃত বন্ধুর মতো ওর সাথে থাকতে বা ওকে সাহায্য করতে, তাহলে হয়তো ও আজ আমার পাশে বেঁচে থাকত। দেবের চেহারা অপমানে শক্ত হয়ে গেল। তুমি এত বছর পরও সেই একই ঘটনার জন্য আমাকে দোষারোপ করো মীরা। কেন দোষ দেব না? মীরার গলা কান্নায় ভেঙে গেল। সেই রাতে যখন সমীর বিপদে পড়েছিল, তখন সে সবার আগে নিজের বন্ধু ভেবে তোমাকেই সাহায্য চেয়ে কল করেছিল। রাহুল এসব শুনে এবার পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছিল। এই শহরের পরতে পরতে এত রহস্য, এসব আসলে কি হচ্ছে? হঠাৎ করে হেড ড্রাইভার রতন আবার হাঁপাতে হাঁপাতে দ্রুত সেখানে এলো। তার চোখে মুখে চরম আতঙ্ক ফুটেছিল। ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। ওপরে আপনার পেন্ট হাউসে কেউ জোর করে ঢোকার চেষ্টা করেছে। মীরা এই কথা শুনে সাথে সাথে সিরিয়াস হয়ে গেলেন। কে ঢোকার চেষ্টা করেছে? সিসিটিভি ক্যামেরায় মুখটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সে কয়েক সেকেন্ড দরজার কাছে থেমেছিল এবং ওই লোকটি সাধারণ কেউ নয়, সে একটা হুইল চেয়ারে বসেছিল। এই কথাটি শুনতেই মীরার দুই হাত চরম আতঙ্কে কাঁপতে শুরু করল। না, না, এটা কোনোভাবেই হতে পারে না। তার চোখে প্রথমবারের মতো এমন এক বীভৎস ভয় দেখা গেল, যেন সে জ্যান্ত কোনো ভূত দেখে ফেলেছে। ইম্পসিবল, ও তো অনেক আগেই মারা গেছে। দেবও অবাক হয়ে বলে উঠল। রাহুল আর থাকতে না পেরে জিজ্ঞেস করল, কে সে? কার কথা বলছেন আপনারা? কিন্তু মীরা তার কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে প্রাইভেট এলিভেটরের দিকে দৌড়ালেন। দেব, রাহুল ও বাকিরাও তার পিছু পিছু ছুটল। এলিভেটর তাদের সোজা পেন্ট হাউস ফ্লোরে নিয়ে গেল। পুরো ফ্লোরটা একেবারেই নীরব ছিল। বাইরে ডিউটিতে দাঁড়িয়ে থাকা সশস্ত্র গার্ডরা বেহুশ হয়ে মেঝেতে পড়েছিল। পেন্ট হাউসের বিলাসবহুল দরজাটা অর্ধেক ভাঙা অবস্থায় খোলা ছিল। তারা সতর্ক পায়ে ভেতরে ঢুকল। ভেতরে সাজানো সবকিছু ছড়ানো ছিটানো আর লণ্ডভণ্ড অবস্থায় ছিল। কয়েক কোটি টাকা দামের পেইন্টিং মেঝেতে ভেঙে পড়েছিল। দামি আসবাবপত্রের কাঁচ চারদিকে ছড়িয়েছিল, আর বসার ঘরের ঠিক মাঝখানের সাদা দেয়ালে তাজা রক্ত দিয়ে লেখা ছিল, অতীতের মৃত্যু আবার ফিরে এসেছে। তখনই ভেতরের মাস্টার বেডরুম থেকে গোঙানির মতো অত্যন্ত ধীর গলার আওয়াজ ভেসে এলো। মীরা নিজের জীবনের পরোয়া না করে দৌড়ে ভেতরে ঢুকলেন। আর ঠিক পরের মুহূর্তেই তার গলা চিরে এক গগনবিদারী চিৎকার বেরিয়ে এলো, না! রাহুল এবং দেব সাথে সাথে অস্ত্র হাতে ভেতরে ঢুকল। সেখানকার হাড় হিম করা দৃশ্য দেখে সবাই যেন পাথরের মূর্তিতে পরিণত হল। ঘরের ঠিক মাঝখানে একটি অত্যাধুনিক হুইল চেয়ার রাখা ছিল, আর সেই হুইল চেয়ারে বসে থাকা প্রায় ৭০ বছর বয়সী লোকটি পুরোপুরি রক্তে মাখামাখি হয়েছিল। তার প্রাণহীন মুখটা বুকের দিকে নিচের দিকে ঝুলানো। দেব পিস্তল উঁচিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। কে এটা? সে লোকটির চিবুক ধরে মুখটা ওপরের দিকে তুলল, আর পরের মুহূর্তেই চেনার পর তার নিজের চোখ বড় হয়ে গেল। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? রাহুলের হৃৎপিণ্ড দ্রুত ধড়ফড় করতে লাগল। কে এই লোক? দেব অত্যন্ত ধীর ও কাঁপা গলায় বলল, ইনি হলেন ভৈরব সিং। ভৈরব সিং? সেটা আবার কে? রাহুলের নিঃশ্বাস আটকে আসছিল। আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া চক্র রেড স্করপিয়ন্সের মূল প্রতিষ্ঠাতা। এই পরিচয় শোনার পর পুরো বেডরুম হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেল। ভৈরব সিং, সেই ত্রাস সৃষ্টিকারী লোক যার নাম বছরের পর বছর ধরে আন্ডারগ্রাউন্ডে শুধু ভয়ে ফিসফিস করে নেওয়া হতো, আজ সেই তাদের সামনে একটা অসহায় লাশের মতো মরে পড়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ের আর গা ছমছমে ব্যাপারটা তখনও তাদের নজরে আসা বাকি ছিল। ভৈরব সিংয়ের বুকের ঠিক বাঁ পাশে একটি বড় শিকারি ছুরি একেবারে হাতল পর্যন্ত গাঁথা ছিল, আর সেই ছুরির চকচকে ব্লেডে তাজা রক্ত দিয়ে স্পষ্ট লেখা ছিল, সমীর রায়চাঁদ এখনো বেঁচে আছে। এই লেখা পড়ে রাহুলের পায়ের তলা থেকে যেন আস্ত মাটি সরে গেল। এটা কিভাবে সম্ভব? একজন মৃত মানুষ কিভাবে? তখনই ওই হুইল চেয়ারে বসে থাকা ভৈরবের মৃতপ্রায় শরীরটা হঠাৎ করে হালকা কেঁপে উঠল। সবাই চমকে গিয়ে ভয়ে ২ পা পিছিয়ে গেল। পরের মুহূর্তেই সে অত্যন্ত কষ্ট করে ধীরে ধীরে তার চোখের পাতা খুলল। তার নিঃশ্বাস বুকের খাঁচায় ভেঙে আসছিল। ও ও দেব সাথে সাথে তার মুখের কাছে ঝুঁকে পড়ল। কে করেছে এই কাজ, ভৈরব? কে? ভৈরব তার কাঁপা ও রক্তমাখা গলায় ফিসফিস করে বলল, সে ফিরে এসেছে আমাদের শেষ করতে। কে ফিরে এসেছে? তার নিভে আসা চোখে চরম আতঙ্ক ফুটে উঠল। সমীর, সমীর রায়চাঁদ। ঠিক পরের মুহূর্তেই তার ঘাড়টা একপাশে লুটিয়ে পড়ল। এবার সে চিরতরে মারা গেছে। বাইরে ঠিক সেই মুহূর্তে আকাশে হঠাৎ জোরে সোরে এক কান ফাটানো বিদ্যুৎ চমকাল, আর ঠিক সেই চরম নাটকীয় মুহূর্তে পেন্টহাউসের সব আলো ধূপ করে নিভে গেল। পুরো ঘর আবার নিকষ অন্ধকারে ডুবে গেল।
তারপর সেই অন্ধকারের বুক চিরে কোনো একজন মানুষের অত্যন্ত ধীর গতির ব্যঙ্গাত্মক হাসি প্রতিধ্বনিত হতে শুরু করল। অত্যন্ত ভীতিকর, অত্যন্ত শীতল একট্ট হাসি। রাহুলের হৃৎপিণ্ড যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে নেল। আওয়াজটা ঘরের একেবারে পেছনের অন্ধকার দিক থেকে আসছিল। ধীরে ধীরে সেই ঘুটঘুটে অন্ধকারে একটি অবয়ব বা ছায়া স্পষ্ট হতে লাগল। অত্যন্ত লম্বা ও চওড়া গড়ন, পরনে মাথা থেকে পা পর্যন্ত সাদা পোশাক, আর তার ডান হাতে চকচক করছে একটি স্বয়ংক্রিয় আধুনিক বন্দুক। মীরার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল, তার ঠোঁট কাঁপছিল। সমীর? পরের মুহূর্তেই সেই সাদা ছায়া তার হাতের ওই স্বয়ংক্রিয় বন্দুকের নলটি সোজা রাহুলের বুকের দিকে তাক করল। বিশাল পেন্টহাউসের রুমটিতে তখন ঘুটঘুটে অন্ধকার ছড়িয়েছিল। বাইরে মেঘলা আকাশে ক্রমাগত বিদ্যুতের ঝলকানি চমকাচ্ছিল। প্রতিটি তীব্র চমকের সাথে মাত্র কয়েক সেকেন্ডের জন্য পুরো পেন্টহাউস আলোয় ভরে উঠছিল, আর ঠিক পরের মুহূর্তেই সব কিছু আবার মৃত্যুপুরীর মতো কালো অন্ধকারে ডুবে যাচ্ছিল। সেই মিটমিটে আর আলো আধারির মাঝেই ছায়াটি স্থির হয়ে দাঁড়িয়েছিল, সাদা পোশাকে মোড়ানো, হাতে উদ্যত বন্দুক, এবং সেই বন্দুকের কালো নল সোজা নিরীহ রাহুলের বুকের দিকে তাক করা। পুরো ঘরে তখন পিন পতন নীরবতা, শুধু উপস্থিত মানুষের দ্রুত ও ভারী নিঃশ্বাসের শব্দ একে অপরের কানে প্রতিধ্বনিত হচ্ছিল। মীরার চোখ উত্তেজনায় ও ভয়ে কাঁপছিল, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সমীর? তার ভাঙা ও আবেগঘন গলা নিস্তব্ধ রুমের মধ্যে করুণভাবে প্রতিধ্বনিত হল। পরের মুহূর্তেই সেই ছায়াটি ধীরে ধীরে এক পা দুপা করে আলোর দিকে এগিয়ে এলো। তার হাঁটার ওই আত্মবিশ্বাসী ধরন ঠিক সেই মানুষটির মতোই ছিল যার বিশাল ছবি পুরো অফিসের প্রতিটা ফ্লোরে সম্মানের সাথে লাগানো ছিল। সেই লম্বা সুঠাম গড়ন, সেই প্রশস্ত চওড়া কাঁধ, সেই নিশ্চুপ অথচ অত্যন্ত বিপজ্জনক উপস্থিতি। রাহুলের বুক এত জোরে ধড়ফড় করছিল যে তার মনে হচ্ছিল বুক চিরে হৃৎপিণ্ডটা এখনই ছিটকে বাইরে বেরিয়ে আসবে। দেববর্মার সাথে সাথে নিজের সার্ভিস পিস্তল বের করে তার দিকে তাক করল। একদম ওখানেই দাঁড়াও, আর এক পাও সামনে নয়। কিন্তু সেই সাদা ছায়ার উপর পুলিশের হুমকির বিন্দুমাত্র কোনো প্রভাব পড়ল না। সে শুধু ধীরে ধীরে অবিচল পায়ে এগোতে লাগল। ঠিক তখনই আবার আকাশে বিদ্যুৎ চমকাল, এবং সেই তীব্র আলোতে প্রথমবারের মতো তার আসল চেহারা সবার সামনে পরিষ্কার দেখা গেল। রাহুলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মীরার নিঃশ্বাস যেন গলায় আটকে গেল, কারণ সামনে দাঁড়িয়ে থাকা ওই বন্দুকধারী লোকটি সত্যি আর কেউ নয়, স্বয়ং সমীর রায়চাঁদ ছিল। জীবিত, রক্তমাংসের শরীরে একেবারে জ্যান্ত। এটা ইম্পসিবল। আমি নিজের হাতে ওর কেস স্টাডি করেছি। দেব নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে বিড়বিড় করল। সমীরের চোখ দুটো ছিল বরফের মতো খুব শীতল। তাতে স্বামী বা বন্ধুত্বের কোনো আবেগ ছিল না, ছিল শুধু জ্বলন্ত ঘৃণা, বহু বছরের জমানো গভীর বিপজ্জনক ঘৃণা। তোমরা সবাই ভেবেছিলে আমি মরে গেছি, তাই না? তার ব্যঙ্গাত্মক ভারী আওয়াজ পুরো রুমে গমগম করে প্রতিধ্বনিত হল। মীরা তার কাপা হাতে সমীরের দিকে স্পর্শ করার জন্য এগিয়ে গেলেন। সমীর, তুমি ধীরে ধীরে তার দিকে এগোলে। সমীর, তুমি সত্যি বেঁচে আছো? কিন্তু ঠিক পরের মুহূর্তেই সমীর তার হাতের বন্দুকটা রাহুলের বুক থেকে সরিয়ে সোজা মীরার দিকে তাক করল। একদম ওখানেই দাঁড়াও, কাছে আসার চেষ্টা করবে না। তার গলার আওয়াজ এতই বিপজ্জনক ও কঠোর ছিল যে মীরা ভয়ে সাথে সাথে থেমে গেলেন। রুমের পরিবেশ এখন সাক্ষাৎ মৃত্যুর মতো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। রাহুল একপাশে দাঁড়িয়ে বোকার মতো সব দেখছিল। সে বুঝতেই পারছিল না যে শেষ পর্যন্ত তার সাথে এসব কি হচ্ছে। সেই রাতে দেব পিস্তল তাক করে প্রশ্ন করল, সত্যি করে বলতো সমীর, সেই কাল রাতে ঠিক কি হয়েছিল তোর সাথে? সমীর তাচ্ছিল্যের সাথে হালকা হাসল, কিন্তু তার সেই হাসিতে জমে থাকা অনেক যন্ত্রণা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সেই রাতে আমার নিজের সবচেয়ে কাছের লোকেরাই আমার পিঠে ছুরি মেরে আমাকে মারার চেষ্টা করেছিল। তার চোখ ধীরে ধীরে নিচে মেঝেতে পড়ে থাকা রজতের রক্তের দিকে ঘুরল। সবার আগে ওই রাজত কুত্তাটা টাকার লোভে আমার সাথে বেইমানি আর বিশ্বাসঘাতকতা করেছিল। সমীর আবার গর্জন করে উঠল। ও রেড স্করপিয়ন্সের মাফিয়াদের সাথে হাত মিলিয়ে আমাকে চিরতরে শেষ করার নিখুঁত চক্রান্ত করেছিল। তারপর তার জ্বলন্ত নজর ঘুরে গেল দেবের ওপর। আর তুই? দেবের চোখ লজ্জায় নিচু হয়ে গেল। সমীর, বিশ্বাস কর, আমি তোর সাথে কোনো বেইমানি করিনি। তুই তো আমার বন্ধু ছিলি। হ্যাঁ, তুই নিজে বেইমানি করিসনি ঠিকই,
কিন্তু যখন আমি মৃত্যুপথযাত্রী তখন তুই পুলিশ হয়েও আমাকে বাঁচানোর কোনো চেষ্টাই করিসনি। পুরো রুমের মধ্যে এক দমবন্ধ করা নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। বাইরে বৃষ্টির বেগ আরও তীব্র হয়ে ছাদ পেটাচ্ছিল। তখনই মীরার কান্না ভেজা ভাঙা গলা প্রতিধ্বনিত হল। যদি তুমি সত্যিই বেঁচে ছিলে সমীর, তবে এই দীর্ঘ এতগুলো বছর তুমি আমাদের ছেড়ে কোথায় লুকিয়েছিলে? সমীরের চোখে হঠাৎ করে অনেক বছরের জমানো যন্ত্রণা নেমে এলো। কোথায় ছিলাম? মৃত্যু আর জীবনের মাঝখানে এক নরকে। সে ধীরে ধীরে জানালার কাঁচের কাছে গিয়ে দাঁড়াল। সেই রাতে ওরা আমার গাড়িতে রিমোট ব্লাস্ট করেছিল, কিন্তু আমি এক্সপ্লোজনের ঠিক 1 সেকেন্ড আগেই গাড়ি থেকে বাইরে লাফ দিয়ে বেরিয়ে এসেছিলাম। কিন্তু রেড স্করপিয়ন্সের লোকেরা আমাকে হন্যে হয়ে খুঁজছিল আমাকে পুরোপুরি শেষ করার জন্য। তাই আমাকে নিজের পরিচয় মুছে দিয়ে চিরতরে গায়েব হয়ে যেতে হলো। তার চোখে এবার দাউ দাউ করে আগুন জ্বলছিল। কিন্তু আমি আবার ফিরে এসেছি, আমার এত বছরের সব হিসেব কড়ায় গণ্ডায় মেটানোর জন্য। হঠাৎ পেন্টহাউসের নিচে এবং বাইরে থেকে জোরদার বিস্ফোরণের আওয়াজ আসতে শুরু করল। ধাড়াম ধাড়াম ধাড়াম। পুরো ফ্লোর ভূমিকম্পের মতো কেঁপে উঠল। বেঁচে থাকা গার্ডরা প্রাণ বাঁচাতে চিৎকার করতে লাগল। দেব সাথে সাথে ব্যালকনির গ্লাসের দিকে দৌড়াল। সে নিচে তাকিয়ে দেখল পুরো রুদ্রাক্ষ বিল্ডিংকে সশস্ত্র মাফিয়ারা ঘিরে ফেলেছে। সবার পরনে কালো পোশাক, হাতে স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল বা মেশিনগান, আর নিচে পার্ক করা প্রতিটি কালো গাড়িতে সেই একই প্রতীক, অর্ধেক পোড়া বিছে বা স্করপিয়ন। ড্যাম এট! দেব রাগে ও আতঙ্কে চিৎকার করে উঠল। রেড স্করপিয়ন্স আমাদের অ্যাটাক করেছে! নিচ থেকে একাধারে মেশিনগানের বৃষ্টির মতো গুলির আওয়াজ আসতে লাগল। পুরো রুদ্রাক্ষ টাওয়ার মুহূর্তের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে পরিণত হয়েছিল। নেহা ভয়ে ডুকরে কাঁদতে লাগল। এখন আমাদের কি হবে? আমরা তো সবাই মারা পড়ব। সমীরের চোখ তখন অদ্ভুতভাবে শীতল হয়ে গেল। আজ রাতেই সব ফয়সালা হবে। এই যুদ্ধের এখানেই শেষ। সে অত্যন্ত ঠান্ডা মাথায় তার জ্যাকেটের পকেট থেকে একটি ছোট্ট কালো রিমোট ডিভাইস বের করল। এই বিল্ডিং আজ থেকে আর ওই মাফিয়াদের কোনো অবৈধ কাজে আসবে না। মীরার চোখ আতঙ্কে বড় বড় হয়ে গেল। তুমি কি পুরো বিল্ডিংয়ে এক্সপ্লোসিভ বা বোমা লাগিয়ে রেখেছ? সমীর, তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছ? না মীরা, আমি পাগল হইনি। তার গলা আবেগে ভেঙে গেল। আমি শুধু এই রোজগার পানিয়ে বেড়ানোর জীবন থেকে ক্লান্ত হয়ে শেষ হয়ে গেছি। কয়েক সেকেন্ডের জন্য পুরো রুমের সবাই শান্ত হয়ে গেল। তারপর সমীর ধীরে ধীরে তার বস্ত্র নামিয়ে রাহুলের দিকে তাকাল। এই প্রথমবারের মতো তার সেই খুনে চোখে কিছুটা মানুষের মতো কোমলতা দেখা গেল। তুমি ছেলেটা, আজ তোমার চোখের মাঝে আমি আমার নিজের হারানো রূপ আর জেদ দেখতে পেয়েছি। রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল, কিছু বলল না। তুমি গরিব হতে পারো, সমাজ তোমাকে ভেঙে ফেলতে পারে, কিন্তু তুমি ভেতর থেকে একজন সৎ এবং জীবন্ত মানুষ। হঠাৎ সমীর তার হাতের স্বয়ংক্রিয় বন্দুকটি পুরোপুরি নিচে নামিয়ে নিল। মীরা, তার গলা এবার গভীর ভালোবাসায় ভারী হয়ে এলো। আমি সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়েছি, আর যুদ্ধ করতে পারছি না। মীরার চোখ দিয়ে তখন ক্রমাগত বাঁধ ভাঙা জল গড়িয়ে পড়ছিল। তাহলে চলো না সমীর, আমরা সবাই মিলে এখান থেকে বহু দূরে কোথাও চলে যাই। সব জেদ, সব প্রতিশোধ ছেড়ে দিয়ে নতুন করে বাঁচি। কিন্তু সমীর এক ছিনটে করুণ হাসি হাসল। কিছু মানুষ একবার অন্ধকারের পথে পা বাড়ালে তারা আর কখনো আলোর দুনিয়ায় ফিরে আসতে পারে না। মীরা, হঠাৎ করেই প্যান্টহাউসের বিশাল কাঠের দরজাটা রকেট লঞ্চারের বিস্ফোরণে চুরমার হয়ে ভেঙে গেল। রেড স্করপিয়ন্সের সশস্ত্র আর মুখোশধারী লোকেরা হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। সাথে সাথে শুরু হয়ে গেল দুই পক্ষের গোলাগুলি। ধাই ধাই ধাই! পুরো রুম গুলির কান ফাটানো আওয়াজ আর মানুষের চিৎকারে ভরে গেল। দেব বর্মা এবং অফিসের গার্ডরাও কাভার নিয়ে পাল্টা ফায়ারিং করতে শুরু করল। দামি শোকেসের কাঁচ ঝনঝন করে ভাঙতে লাগল। চারদিকে বারুদের ধোঁয়া ছড়িয়ে পড়ল। রাহুল পরিস্থিতি বুঝে সাথে সাথে নেহার হাত ধরে তাকে সোফার নিচে ঝুঁকিয়ে নিল। ঠিক সেই সময় একটি তপ্ত গুলি সাই করে রাহুলের কানের পাশ ঘেঁষে বেরিয়ে দেওয়াল ফুটো করে দিল। ততক্ষণে এক মুখোশধারী মাফিয়া শুটার মীরাকে লক্ষ্য করে সোজা বন্দুক তাক করে ট্রিগার চাপল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সমীর বাজ পাখির মতো ছোঁ মেরে তার স্ত্রীর সামনে এসে ঢালের মতো দাঁড়িয়ে গেল। ধায়! গুলিটা কোনো বাধা না পেয়ে সোজা সমীরের বুকের ঠিক মাঝখানে গিয়ে বিঁধল। না! মীরা কলিজা ফাটা চিৎকার করে উঠলেন। সমীর গুলির ধাক্কায় পেছনের দিকে টলে পড়ল। তার ধবধবে সাদা শার্ট মুহূর্তের মধ্যে তাজা রক্তে লাল হয়ে ভিজে গেল। কিন্তু তারপরও সে হার না মেনে
নিজের হাতের বন্দুক তুলে সামনে দাঁড়িয়ে থাকা ৩ আক্রমণকারী মাফিয়াকে পরপর গুলি করে মাটিতে লুটিয়ে দিল। পুরো পেন্টহাউস তখন শুধু অবিরাম গুলির শব্দে কাঁপছিল। ঠিক তখনই সমীর তার কাঁপা এবং রক্তমাখা হাত দিয়ে পকেটে থাকা সেই এক্সপ্লোসিভ রিমোট ডিভাইসটির লাল বোতামে চাপ দিয়ে সেটি অ্যাক্টিভ করে দিল। ডিভাইসে বিপ বিপ শব্দ শুরু হল। সবাই জলদি নিচে পালাও! দেব বর্মা বিপদের আঁচ পেয়ে চিৎকার করল। এই পুরো বিল্ডিং কয়েক সেকেন্ডের মধ্যেই বোমার আঘাতে উড়ে যাবে। বেঁচে থাকা লোকেরা সবাই হুড়মুড় করে দ্রুত সিঁড়ির দিকে বাইরের দিকে পালাতে লাগল। মীরা কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়ে সমীরকে ২ হাতে ধরে রেখেছিলেন। চলো সমীর, আমি তোমাকে ছাড়া যাব না। কিন্তু সে রক্তাক্ত মুখে একটা শান্ত হাসি হাসল। এখন অনেক দেরি হয়ে গেছে মীরা, আমার সময় শেষ হয়ে গেছে। তার নিঃশ্বাস বুকের খাঁচায় ভেঙে আসছিল। মীরা, প্লিজ কিছু বলো না, আমি তোমাকে আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবেসেছি। দৃশ্যটি দেখে একপাশে দাঁড়িয়ে থাকা রাহুলেরও চোখ জলে ভরে গিয়েছিল। এত চক্রান্ত, এত প্রতিশোধের ব্যথা, এত ঘৃণা আর এত ধ্বংসযজ্ঞের পর শেষ পর্যন্ত এই ভালোবাসাটুকুই কি শুধু বেঁচে থাকার সম্বল ছিল? তখনই সমীর তার কাঁপা রক্তমাখা হাতটি বাড়িয়ে মীরার হাতটা শক্ত করে ধরল এবং সেটা টেনে নিয়ে রাহুলের হাতের উপর পরম বিশ্বাসে রেখে দিল। এই ছেলেটি খুব খাঁটি, তার শেষ নিঃশ্বাস ভেঙে আসছিল। মীরা, একে কখনো একা ছেড়ে দিও না, ও তোমাকে আগলে রাখবে। মীরা অঝরে কাঁদতে কাঁদতে না বোধক মাথা নাড়তে লাগলেন। ঠিক তার পরের মুহূর্তেই বিল্ডিংয়ের একেবারে নিচতলা থেকে এক বিশাল আর ভয়ঙ্কর বিস্ফোরণ হল। পুরো বিল্ডিং তাসের ঘরের মতো কেঁপে উঠল। ছাদের প্লাস্টার আর পিলার ভেঙে পড়তে শুরু করল। দেব আবার চিৎকার করল, রান রাহুল রান, ওকে নিয়ে পালাও! রাহুল আর কোনো উপায় না দেখে বাধ্য হয়ে মীরাকে এক প্রকার জোর করে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে বাইরে নিয়ে গেল। না, আমাকে ছেড়ে দাও! তিনি পাগলের মতো চিৎকার করছিলেন, সমীর! কিন্তু সমীর মেঝে থেকে উঠে টলটলে তা ওখানেই দাঁড়িয়ে রইল, শরীর রক্তে ভাসমান, চারদিক থেকে ধেয়ে আসা মৃত্যু, সম্পূর্ণ একা, আর তার মুখে সেই তৃপ্তির হাসি। শেষবারের মতো তার প্রেমময় নজর সিঁড়ি দিয়ে নামতে থাকা মীরার ওপর গিয়ে স্থির হল। তারপর সে খুব আস্তে করে আপন মনেই ফিসফিস করে বলল, এবার সব সত্যি চিরতরে মরে গেছে। পরের মুহূর্তেই পুরো রুদ্রাক্ষ টাওয়ার পরপর কয়েকটি জোরদার বিস্ফোরণের সাথে সাথে এক বিশাল আগুনের সমুদ্রে পরিণত হল। ধাড়াম, থাড়াম, থাড়াম, ধাড়াম! আগুনের লেলিহান লাল শিখা আকাশ চিরে অনেক ওপর পর্যন্ত উঠে গেল। পুরো মুম্বাই শহর যেন সেই রাতের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল। চারদিকে শুধু মানুষের আর্তনাদ আর চিৎকার। পুলিশ আর ফায়ার ব্রিগেডের সাইরেনের আওয়াজ চারদিক থেকে প্রতিধ্বনিত হতে লাগল। রাহুল বিল্ডিংয়ের অনেক বাইরে এসে ক্লান্তিতে ও ঘোরের মধ্যে মাটিতে পড়ে গেল। তার চোখের সামনে তখন শুধু দাউ দাউ করে জ্বলতে থাকা এক সময়ের অহংকার রুদ্রাক্ষ বিল্ডিং, আর তার কানের কাছে তখনও মীরার সেই বুক ফাটা আর্তনাদ আর চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। 3 মাস পর মুম্বাই শহর আবার আগের মতোই ব্যস্ত হয়ে উঠেছে। রুদ্রাক্ষ গ্রুপের বিশাল সাম্রাজ্য এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রেড স্করপিয়ন্সের কালো নাম আন্ডারওয়ার্ল্ড থেকে চিরতরে মুছে গেছে। রাজত কাপুর পুলিশি হেফাজতে হাসপাতালের বেডে পঙ্গু হয়ে শুয়েছিল এবং পরে তার জেল হয়। ইন্সপেক্টর দেব বর্মা নিজের ভুল শুধরে পুরো মাফিয়া সিন্ডিকেটকে শেকড় থেকে উপড়ে শেষ করে দিয়েছিল। কিন্তু মানুষের মনের কিছু ক্ষত এমন গভীর হয় যা সময়ের প্রলেপেও কখনো পুরোপুরি সারে না। সেদিন পড়ন্ত বিকেলে রাহুল মুম্বাইয়ের এক নিরিবিলি শহরতলিতে একটি সুন্দর ছিমছাম বাংলোর বাইরে শান্তভাবে দাঁড়িয়েছিল। এই সেই বাংলো যেখানে সব কর্পোরেট জাঁকজমক ছেড়ে এখন মীরা সাধারণ জীবনযাপন করতেন। আগের সেই রাগী দাপুটে এবং কঠোর বিজনেস ওমেনের রূপ তার মধ্যে আর অবশিষ্ট ছিল না। তিনি যেন নিজের ভেতরের সব দ্বন্দ্ব আর ক্ষত নিয়ে কোথাও হারিয়ে গিয়েছিলেন। তিনি এখন সারা দিন অত্যন্ত শান্ত থাকতেন, বই পড়ে আর বাগান করে সময় কাটাতেন। রাহুল লোহার গেট খুলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। বাগানের এক কোনায় ইজি চেয়ারে মীরা একা বসেছিলেন, তার এক হাতে ধরা কফির মগ আর চোখে সেই পুরনো সব হারানোর যন্ত্রণা। তবে তাতে এখন আর কোনো আক্রোশ নেই। তিনি রাহুলের পায়ের আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখলেন এবং হালকা ম্লান হাসলেন। তুমি আজ অফিস থেকে ফিরতে বেশ দেরি করে ফেলেছ।
রাহুলও তার দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসল। নতুন ব্যবসার কাজে একটু ব্যস্ত ছিলাম ম্যাডাম। কয়েক সেকেন্ড দুজনেই একে অপরের দিকে তাকিয়ে চুপ করে রইল। তারপর মীরা খুব আস্তে করে, যেন খোলা বাতাসের উদ্দেশ্যে বললেন, জানো রাহুল, এই জীবন জিনিসটা বড়ই অদ্ভুত আর গোলমেলে। কিভাবে বলছেন এ কথা? তার চোখ স্মৃতির সাগরে ভিজে এলো। যে নিঃস্ব আর অচেনা ছেলেটিকে আমি এক অন্ধকার রাতে রাস্তা থেকে তুলে এনেছিলাম, আজ এত ঝড়ের পর সেই ছেলেটিই আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন আর কারণ হয়ে দাঁড়িয়েছে। বাগান দিয়ে সমুদ্রের ঠান্ডা বাতাস ধীরে ধীরে বইছিল। পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছিল, এবং এই প্রথমবারের মতো এত ধ্বংস, এত যন্ত্রণা আর মৃত্যুর নির্মম খেলার পর সেই দুজনের চোখে আগামীকালের জন্যে এক হালকা প্রশান্তির আভা স্পষ্ট দেখা যাচ্ছিল।